So welcome back to everyone in our Liakos IELTS class. Today we would like to start with IELTS reading module. Okay, so reading module, I would like to give you an overview of reading module. Okay, so everyone, please request. I would like to request you to just switch on your camera if it is possible. So Talat bhai, can you please switch on your camera? Acha. So do you have any idea about reading module? Any idea about reading module? What types of questions are there? আপনাদের কি কোনো আইডিয়া আছে রিডিং মডিউল বিষয়ে? রিডিং এর সময় হবে 1 ঘন্টা। এক্স্যাক্টলি। প্যাসেজ থাকবে 3টা, কোশ্চেন থাকবে 40টা। আচ্ছা আচ্ছা। সো আমরা একটু একটু বোধহয় বলেছিলাম আসলে লাস্ট ক্লাসে কিছুটা। আচ্ছা, সো আমি আবার একটু রিপিট করছি। সো অ্যাকচুয়ালি রিডিং মডিউলটা অনেকেই আমাদের মধ্যে একটু কনফিউশন আছে যে রিডিং মডিউলে একটু মানে টাইম ম্যানেজমেন্টটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে রিডিং মডিউলে সবচেয়ে বেশি বিষয় যে মানে চ্যালেঞ্জিং যে বিষয়টা টপিকটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানে আপনাকে টাইমের ব্যাপারে খুবই কনসিয়াস থাকতে হবে, as well as it happens to other modules too. Okay, অন্যান্য মডিউল টাইম ম্যানেজমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ পড়ে, বাট স্পেশালি রিডিং মডিউল ইট ইস ইউ হ্যাভ টু বি ভেরি কশাস অ্যাবাউট টাইম। হ্যাঁ, কারণ টাইমটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে রিডিং মডিউলে যেটা, হ্যাঁ আপনি এটা শুনেছেন যে রিডিং মডিউলে টোটাল কোশ্চেন্স উইল বি 40, total marks is 40, total time as you know that is 60 minutes. Okay, সাধারণত প্রথম প্যাসেজ আবার থেকে 13টা প্রশ্ন, দ্বিতীয় প্যাসেজ থেকে 13টা এবং তৃতীয় প্যাসেজ থেকে 14টা প্রশ্ন এভাবে এসে থাকে আর কি। সো অ্যাকচুয়ালি আজকে আমি টুডে আই উইল গিভ ইউ অ্যান ওভারভিউ উইথ সাম এক্সাম্পলস বা স্যাম্পলস, কিছু স্যাম্পল বা এক্সাম্পল মানে কিছু ওভারভিউ ধারণা দেবো। আজকে আসলে ইন ডিটেলে আমরা যাচ্ছি না। হ্যাঁ, আমরা কিছু ছোট ছোট প্র্যাকটিস এবং আমরা কিছু ওভারভিউ ধারণা নিব এবং দেন উইল ডু সাম প্র্যাকটিস। ছোট ছোট প্র্যাকটিস আমরা করবো, দেখবো যে অ্যাকচুয়ালি হোয়াট টাইপস অফ কোশ্চেন্স আর দেয়ার, কি ধরনের কোশ্চেন আছে না, হাউ টু আনসার ইট প্রপারলি। ওকে, ইজ ইট অডিবল টু ইউ? মানে আমার কথা কি শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমি খুব বেশি জোরে বলতে পারছি না। বুঝতে পারছি, আপনি ওকে, এভাবেই বলেন। শোনা যাচ্ছে? ওকে। তালাত ভাই, ইজ ইট ওকে? তালাত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? তালাত ভাই, আর ইউ দেয়ার? ওকে, ফাইন। সো ওকে, তালাত ভাই শুনতে পাচ্ছেন? ওকে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনার বোধহয় there is something with your device. I think আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, মানে খুব it's a broken type of voice. ওকে, একটু ব্রোকেন এর মতো আসছে, ভেঙে ভেঙে আসছে। ওকে, আচ্ছা, ক্যান ইউ হিয়ার মি? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ইজ ইট ক্লিয়ার? Yes, ওকে ওকে, ফাইন। clear. সরি। সো অ্যাকচুয়ালি প্রথমে আমি বলে নিচ্ছি যেটা আপনার টোটাল টাইমটা হবে, টোটাল টাইম ইজ 60 মিনিটস, টোটাল মার্কস 40, টোটাল কোয়েশ্চেন্স উইল বি 40। ওকে, তাহলে আমাদের প্রথম প্যাসেজ থেকে 13টা প্রশ্ন, দ্বিতীয় প্যাসেজ থেকে 13টা এবং তৃতীয় প্যাসেজ থেকে 14টা প্রশ্ন সাধারণত এভাবে থাকে আর কি। সো আপনি যদি বলেন না কিভাবে কোশ্চেন মানে ডিফিকাল্টি, লেভেল অফ ডিফিকাল্টি, ইফ ইউ আস্ক মি যে কোন লেভেলে বা কোন সেকশন কিভাবে লেভেল অফ ডিফিকাল্টি যদি আমরা বলি, তাহলে বলা একাডেমিক যায়। আর জেনারেলের তো কোশ্চেন আলাদা হবে, তাই না? সরি, একাডেমিক জেনারেল দুটো তো আলাদা কোশ্চেন। একাডেমিক তো জেনারেল, হ্যাঁ এগুলো প্যাটার্ন কি আলাদা হবে? আমরা প্রথমে একাডেমিকটাই বলবো, বাট এখানে জেনারেলটাও আমরা কভার করবো। ঠিক আছে, প্রথমে একাডেমিকটা আমরা আলোচনা করব, তারপরে আমরা জেনারেলে চলে যাবো। ঠিক আছে, বাট মেইন বিষয়টা মানে মেইন বিষয়টা বলতে টাইপস অফ কোশ্চেন্স এবং হাউ টু আনসার ইট প্রপারলি, মানে এখানে টেকনিক বা টিপস বা কিভাবে আপনাকে আনসার করতে হবে, এগুলো ইটস অলমোস্ট সেম। হ্যাঁ, কিন্তু কিছু ব্যাপার একটু আলাদা থাকে, তবে আপনাদের এটা ওরিয়েন্ট হওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে আমাকে বলেন তালাত ভাই সম্ভবত জেনারেল ট্রেনিং আই থিঙ্ক, তাই না? তালাত ভাই Yes, যদি sir. Yes, sir. ওকে, আর আর কেউ আছেন? ইজ দেয়ার এনিওয়ান হু উইল অ্যাপিয়ার ফর জিটি মানে জেনারেল ট্রেনিং? আর কেউ আছে? আমি আছি, তানি। ওকে, ফাইন, তাহলে দুজন পাওয়া গেল। আচ্ছা, মাহিয়ান, আপনি কি জিটিতে না একাডেমিকে দিচ্ছেন? মাহিয়ান,
মাহিয়ান, ক্যান ইউ হিয়ার মি? সরি, মাহিয়ান, শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, আপনি কি জি। জিটি মানে জেনারেল। general training? Okay, fine. So the overview will be the same. হ্যাঁ, ওভারভিউটা সেম থাকবে, হ্যাঁ, সমস্যা নেই। এবং তারপরে আমরা জিটি বা রেগুলার আমরা আমরা ভাগ করে নিব, এবং খুব বেশি ডিফারেন্স কিছু না। হ্যাঁ, জিটিটা আসলে জেনারেল ট্রেনিং একাডেমিক, সরি, এবং এখানে পার্থক্য আছে। জিটি উইল বি বিট ইজিয়ার, মানে জিটি জেনারেল ট্রেনিং এটা হচ্ছে আপনার একাডেমিকে যেটা থেকে একটু ইজিয়ার বলতে পারেন। হুম। আচ্ছা, আর রিডিং এ আপনার একাডেমিকে কি কি থাকে, কেন থাকবে সেটা আমি বলিনি। সেটা হচ্ছে যে রিডিং এ আপনি দেখবেন যে একাডেমিক যারা, দ্যাট ইজ মানে ফর হায়ার স্টাডি অ্যাব্রড, মানে তাদের জন্য তারা কি করেন, তারা রিসার্চের কাজ করেন, ডেটা অ্যানালাইসিস করেন। সো এই ধরনের কিছু জিনিস একাডেমিকে কিছু থাকে। সো সো দ্যাট আপনি এখান থেকে ইউ ক্যান বি ওয়েল প্রিপেয়ার্ড অফ, তাহলে আপনি যাতে ক্যাপাবল অফ ক্যারি অন, আপনি যদি ক্যাপাবল কিনা এটা তারা জাস্টিফাই করবে, ভেরিফাই করবে। একাডেমিক আইএলস এর জন্য, রিডিং আইএলস মডিউলে যেটা তারা আপনাকে ভেরিফাই করবে হোয়াইদার ইউ আর ক্যাপাবল এনাফ টু ক্যারি আউট ইউর একাডেমিক রিসার্চ ওয়ার্ক, ডেটা অ্যানালাইসিস, স্টাডি ম্যাটেরিয়ালস, এগুলো আপনি হ্যান্ডেল করতে পারছেন কিনা। সো দে উইল ভেরিফাই ইট। ওকে, এটা হচ্ছে তারা ভেরিফাই করবে। সো এর জন্য তারা কিছু ডেটা অ্যানালাইসিস জাতীয় জিনিস আপনাকে দিবে। সো এটা আসলে মানে খুব খুব কঠিন কিছু না। সো এটা আমি বলবো বরঞ্চ ইজিয়ার। হুম। সো এটা এত কঠিন, আপনার এটা চিন্তার কোনো কারণ নাই, নিড নট টু বি ওয়ারিড অ্যাবাউট ইট। ওকে। সো মাসুদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইউ। Sorry, sir. Assalamualaikum. সো কেমন আছেন আপনি? Alhamdulillah, I didn't attend last meeting. ওকে, সো ফাইন। Sir, I have a word, sir. সরি, হ্যাঁ, ইয়েস প্লিজ। Sir, I had to change my number. Okay, so how to how to join with new number? ওকে, ওকে, Like, ফাইন। will I give you this number? No, no, actually, better you contact to our office. There is after 11 a.m. হ্যাঁ, do you have the আমার অফিস নাম্বার, আমাদের অফিস নাম্বারটা কি আপনার কাছে আছে? আহ, ছিল তো এর আগে। আচ্ছা, আমি আপনাকে অফিস নাম্বার দিয়ে দেবো কালকে, আগামীকাল, জাস্ট আফটার 11 a.m. ইউ ক্যান কন্ট্যাক্ট টু আর অফিস। ওকে, আমি অফিস নাম্বারটা দিয়ে দিলে সেখান থেকে আপনি কথা বলে নেবেন, ঠিক আছে? আমি আপনাকে নাম্বারটা দিয়ে দেবো, কিছুক্ষণ পরে দিয়ে দেবো। বলেছিলেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদেরকে সংযুক্ত করা হবে, কিন্তু হ্যাঁ, আমি এখনো নোটিশটা আচ্ছা, পাইনি। আপু, আপনি কি কথা বলেছিলেন, অফিস থেকে যোগাযোগ করেছিলেন? না না, আপনি নাম্বার দিতে বলেছিলেন, আমি নাম্বারটা দিয়েছি, কথা বলিনি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আজকে অফিসে গিয়েছিলাম। সো ওরা বললো যে অফিসে যিনি করেন এই বিষয়, এগুলো করেন, মানে সম্ভবত মানে উনি ইয়েতে নাই, মানে সম্ভবত ছুটিতে আছেন, অসুস্থ। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে আমি বেটার আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, কারণ হয়তো অফিসিয়াল ফর্মালিটিস এর জন্য ইট মে টেক সাম ডেজ। সো যেহেতু কালকে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের ক্লাস, সো বেটার আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে লিঙ্কে ক্লাসটা জয়েন করে ফেলবেন, কেমন? So, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কাইন্ডলি, নাম্বারটা দিব, হ্যাঁ, চ্যাট হোয়াটসঅ্যাপ বক্সে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু শেয়ার করুন কাইন্ডলি আপনি। কতদিন দিয়েছিলাম। আচ্ছা, আপনি একটু আবার আমাকে দিয়ে দেন, আমি হচ্ছে। স্যার মিউট হয়ে গেছেন। স্যার মিউট হয়ে গেছেন। ও, ওকে, ফাইন। আপনি আমার কাছে কাগজটা নেই, তো কাগজটা আমি অফিসে দিয়েছিলাম। আপনি কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার একটু দিবেন, আমি আগামীকাল আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, তখন আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে? আপনি আমাকে একটু মানে এখানে আমার নাম্বারটা কি আপনি জানেন? আচ্ছা, না, আমার আপনার নাম্বারটা আমার জানি না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন? আপনি এখানে জি। আপনি একটু নাম দিয়ে দেবেন। আমি একটু একটা মিনিট বা কয়েকটা সেকেন্ড আমি ব্রেক নিই।
আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি ফর টেকিং দ্য ব্রেকস। আসলে আমি একটু মাঝে মাঝে ব্রেক নিচ্ছি, কারণ আমার খুব কাশি হচ্ছে, তো যার কারণে একটু ব্রেক নিচ্ছি। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনি তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে আমাকে, আচ্ছা আপনি দিয়েছেন, আপনি হোয়াটসঅ্যাপে একটু আমাকে মানে একটু নক করে নিয়ে রাখবেন, হ্যাঁ, পরে। ঠিক আছে। ওকে। আচ্ছা, আর এটা হচ্ছে ব্যাপার, আমি আপনাকে অ্যাড করে নিব। আর মাসুরুল্লাহ ভাই যে কিছু ইস্যু ছিল, কোনটা মাসুরুল্লাহ ভাই? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করুন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জি চেঞ্জ। স্যার, আমার ওই নাম্বারটা মানে বড় ভাইয়ের নামে রেজিস্ট্রেশন, তো ওটা বাতিল করে দিবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আমার আছে। একটা নাম্বার আমি উঠিয়ে আমি মেসেজ দিব স্যার আপনাকে। না 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 না, আপনি কাইন্ডলি অফিসে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনি অফিসের এই নাম্বারটা আছে, এই নাম্বারে সরাসরি কালকে সকাল 11টার পরে একটু ফোন করবেন কাইন্ডলি, হ্যাঁ। স্যার নাম্বারটা মেসেজ করছেন স্যার? হ্যাঁ, দেখেন তো, আমি অলরেডি দিয়ে দিয়েছি স্ক্রিনে, মানে চ্যাট বক্সে আছে, আপনি একটু দেখে নেন, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। ওকে। সো যেটা বলছিলাম, সো লেভেল অফ ডিফিকাল্টি, সরি ফর দ্য ইন্টারাপশন অ্যাকচুয়ালি। সো লেভেল অফ ডিফিকাল্টি যেটা, প্রথম প্যাসেজটা ইজি হয়, সেকেন্ড প্যাসেজটা একটু মিড লেভেলের, এবং থার্ড প্যাসেজটা ডেফিনেটলি ইট উইল বি হার্ডার ওয়ান। ওকে। সো আস্তে আস্তে মানে আপনার ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়তে থাকে, এটাই অ্যাকচুয়ালি মানে অন্যান্য লিসেনিং বা অন্যান্য ক্ষেত্রেও, স্পিকিং অন্যান্য মডিউলের মতো সেম এস ইট অ্যাপ্লাইড হিয়ার, মানে এখানেও সেম, ইউ ক্যান সি যে আপনি প্রথম প্যাসেজটা একটু ইজিয়ার হয়, তারপরে একটু ডিফিকাল্টি লেভেল বেশি, তারপরে একটু কঠিন। আচ্ছা, এখন কি ধরনের কোশ্চেন্স আসে, হ্যাঁ, সেটা একটা বিষয়। সো আমরা ধরেন ম্যাচিং প্যারাগ্রাফ এরকম থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন, আমরা তো এর আগেও দেখেছি বা পড়েছি। এমসিকিউ কোশ্চেন যেটা, এটা থাকে। ট্রু ফলস নট গিভেন, এটা একটা ক্যাটাগরি। ট্রু ফলস নট গিভেন, এটা সামটাইমস ইয়েস নো নট গিভেন এরকমও থাকতে পারে। ঠিক আছে। সরি। ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, এটা একটা থাকে। সেন্টেন্স কমপ্লিশন, এটা একটা থাকে। শর্ট কোশ্চেন আনসার্স, শর্ট কোশ্চেনের আনসারগুলো থাকে। এবং গ্যাপ সামারি, বা এটা আপনি বলতে পারেন গ্যাপ ফিল আপ, এরকম। সো এটাও থাকে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার এরকম কোশ্চেন থাকে। এখন আম, আপনারা আইএলটিএস এর লিসেনিং মডিউলে, as you already find out that there is, you had some time to just কোনো কল convert। কি ধরে নাই, আচ্ছা এবারে মেসেজ লিখতে 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 কল দিয়ে লাগছে। আচ্ছা, কে কথা বলছিলেন? আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোনটা একটু বন্ধ রাখেন, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম, সরি। আচ্ছা ফাইন, যেটা বলছিলাম যে আপনার আইএলটিএস এর লিসেনিং এর মডিউলে আপনাদের কিন্তু সময় থাকে টু কনভার্ট, টু ট্রান্সফার ইওর আনসার টু দ্য আনসার স্ক্রিপ্ট। কিন্তু এখানে কোনো আপনার সময় থাকবে না, হ্যাঁ। পরীক্ষার এই 1 ঘন্টা সময়ের মধ্যেই আপনি সরাসরি আনসার শিটে উত্তরগুলো তুলে নিতে হবে। পরীক্ষার 1 ঘন্টা সময় মধ্যে আপনাকে সরাসরি আনসার শিটে উত্তরগুলো তুলে নিতে হবে। এর জন্য ইউল নট বি গিভেন এনি। আমাদের কি এখন শিট দেওয়া হবে নাকি কম্পিউটারে করতে হবে? এখন তো কম্পিউটার বেসডটাই করছে, মানে কম্পিউটার বেসড যেটা আইএলটিএস সেটাই এখন থেকে চালু হবে। সো এটা আসলে ইট ডাজ নট মেক এনি ডিফারেন্স, মানে খুব বড় ধরনের ডিফারেন্স ক্রিয়েট করবে না। কেন ক্রিয়েট করবে? আমাদের টাইপিংটা ভালো শিখতে হবে না? টাইপিংটা শুধু ডিপেন্ডস অন রাইটিং মডিউল। রাইটিং মডিউলে আপনার টাইপিং এর একটা বিষয় থাকে। আদারওয়াইজ দেখুন, ট্রু ফলস নট গিভেন বা একটা ওয়ার্ড লেখা, এটার জন্য আসলে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, তাই না? মানে এটার জন্য তেমন কিছু লাগবে না। সো রাইটিং মডিউলের জন্য আপনার সময় থাকবে। তবে কম্পিউটার বেসড টেস্টে আপনার কিন্তু একটা বড় সুবিধা আছে, যে কাটাকাটি কাটাকাটি হওয়ার কোনো সুযোগ নাই, বা বারবার ওভার রাইটিং এর সুযোগ নাই। আপনি ব্যাক স্পেস দিয়ে যেটা আপনি চাচ্ছেন না সেটা আপনি মুছে ফেলবেন, আবার নতুন করে
লিখতে পারছেন। এটা একটা বড় সুযোগ আছে। এবং খুব বেশি আপনার রাইটিং স্পিড খুব বেশি লাগবে না, কারণ আপনি দেখেন 250 ওয়ার্ডস, মোর দ্যান 250 ওয়ার্ডস, এরকম একটা প্যারাগ্রাফ লিখতে হয়, বা 150 ওয়ার্ডস, তারপরে কিছু রাইটিং এর কথা বলছি। 150 ওয়ার্ডস একটা প্যারাগ্রাফ হচ্ছে, 150 ওয়ার্ডস একটা হচ্ছে 250 ওয়ার্ডস। সো এটা লিখতে খুব বেশি মানে আপনার সময় লাগবে না যদি আপনি টাইপ করেন। এবং আম, আপনি তো ডেফিনেটলি ইউল হ্যাভ সাম প্র্যাকটিস এট ইউর হোম, মানে আপনি মেইন এক্সামে অ্যাপিয়ার করার আগে, বিফোর অ্যাপিয়ারিং এনি এক্সাম, আপনাকে তো অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। সো মডারেট টাইপ অফ টাইপিং স্পিড ইজ এনাফ টু কম্পিউটার বেসড আইএলটিএস। মডারেট স্পিড, দ্যাট মিনস মিডিয়াম লেভেল অফ স্পিড, হ্যাঁ, এটাই এনাফ। তো এটা আপনার চিন্তা করবেন না যে আপনি কম্পিউটার বেসড আইএলটিএস নিয়ে, ইউ নিড নট টু বি ওরিড অ্যাবাউট ইট, মানে কোনো চিন্তাই করার ব্যাপার নেই, হ্যাঁ। বরঞ্চ কম্পিউটার বেসড আইএলটিএস কিছু বাড়তি সুবিধা আছে। এবং আপনি স্পিডটা, আপনি কম্পিউটার এখানে, মানে কম্পিউটার বেসড আইএলটিএস এর কথা বলি, তাহলে এখানে কারো স্পিড কোনো ইস্যু আছে? মানে ধরেন কম্পিউটার টাইপিং স্পিডটা একটু কম, এরকম কেউ আছেন? মানে হ্যাঁ, আমি তো আছি। আচ্ছা, আপনি আছেন, আর কি কেউ আছেন? জি, I have no speed, sir. রিচার্জ করা হয় না তো, স্পিড তো কম হবে। আচ্ছা আচ্ছা। সো এটা আবার practical আমি একটা আপনাকে টিপস দিব। টিপসটা হচ্ছে আইএলটিএস এর রিডিং যে প্যারাগ্রাফ গুলো আছে, আপনাদেরকে আইএলটিএস এর 10 বইটা দেওয়া আছে, কেমব্রিজ আইএলটিএস 10 এর বইটা দেওয়া আছে। জি, Yes, sir. আচ্ছা। সো জি, আপনারা সবচেয়ে ভালো একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনারা রিডিং প্যারাগ্রাফ গুলো আপনারা লিখে ফেলবেন। দেখে দেখে। হ্যাঁ। সো ইট উইল বি আ গ্রেট অপরচুনিটি, মানে আপনার খুব ভালো, ইট উইল বি গ্রেট প্র্যাকটিস, মানে খুব ভালো একটা প্র্যাকটিস হবে। আপনি রিডিং প্র্যাকটিসও হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল হ্যাভ টাইপিং প্র্যাকটিস, টাইপিং প্র্যাকটিস হয়ে যাবে। কম্পিউটার বেস থেকে পরীক্ষা দেওয়া যাবে না? কম্পিউটার বেসড আগে মানে পেপার বেসড আইএলটিএস এর সুযোগটা খুবই কমে আসছে, মানে খুব অল্প সময়ের মধ্যে অথবা লিমিটেড অল্প কিছু দেওয়া যাবে, তারপরে মানে পুরোটাই তারা হ্যাঁ, কম্পিউটার বেসড করে ফেলছে। এটা আসলে মানে কম্পিউটার বেস করবে। অনেক আগেই আগে আমি শুনেছিলাম এটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, অনেক আগে হওয়ার কথা ছিল, বাট বিভিন্ন কারণে আম, আর উন্নত বিশ্বে তো ওরা সবাই কম্পিউটার বেসডই আগে থেকে দেয়, বাংলাদেশে বা কয়েকটা দেশে পেপার বেসডই বেশি চলতো। সো ওরা কিছু, মানে আমি যতটুকু শুনেছি যে কিছু কিছু ব্যাপার লিমিটেশন বা আছে, বা কিছু সমস্যা অ্যাভয়েড করার জন্য তারা এই পেপার কম্পিউটার বেসটা করছে। আচ্ছা, যাই হোক। সো আপনার ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনারা যেটা করবেন যে প্রতিদিন আপনারা কিছু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন কিসের উপরে? আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলো আপনারা লিখবেন, ঠিক আছে? আইএলটিএস এর রিডিং প্যাসেজ গুলো আপনারা লিখবেন, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে লিখবেন। তাহলে কি হবে? ভালো রকম একটা প্র্যাকটিস হয়ে যাবে, এবং আপনি এই রকম জিনিসই তো আপনাকে লিখতে হবে। সো এটা আপনাকে অনেক হেল্প করবে, ইট উইল হেল্প ইউ এ লট। ওকে। আর ওখানে কি স্যার আমাদের ল্যাপটপে লিখতে দিবে না ডেস্কটপে লিখতে দিবে? ডেস্কটপের কিবোর্ড তো আলাদা, ল্যাপটপের কিবোর্ড আলাদা। হ্যাঁ, এটা অবশ্যই আপনার ডেস্কটপই থাকবে, কারণ হচ্ছে কি যে ডেস্কটপের কিবোর্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ফর টাইপিং, ঠিক আছে? টাইপিং এর জন্য স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনার হ্যাঁ, হাতটা বসবে একদম সুন্দর হবে, আপনি টাইপ করতে খুব ইজিলি স্মুথলি টাইপ করতে পারেন, টাইপ হ্যাঁ, স্মুথলি। এবং এখানে আপনি যদি দেখেন টাইপিং এর জন্য আমি আসলে খুব বেশি আরেকদিন কথা বলবো, তারপর আমি একটু বলে নেই যে টাইপিং এর কিছু ইয়ে আছে, আমি টিপস আছে। স্যার, আপনারা কি কেউ জানেন টাইপিং এর যে কিছু সফটওয়্যার আছে টাইপিং স্পিড বাড়ানো? টাইপিং টাইপিং সফটওয়্যার আছে। সফটওয়্যার আছে, এক্স্যাক্টলি। তো আপনি তো তালাত ভাই কি জানেন? তালাত ভাই, আপনি কি টাইপিং সফটওয়্যার দিয়ে কখনো ট্রাই করেছেন? দেখ- করেছেন? আচ্ছা। টাইপিং সফটওয়্যারটা খুবই মজার একটা সফটওয়্যার। আপনি ডেস্কটপে, মানে আপনার স্ক্রিনে কিছু সেন্টেন্স আসবে, এবং ইউ হ্যাভ টু টাইপ ইট। যদি আপনার ভুল হয় তাহলে আপনাকে এটা একটা অ্যালার্ম দিবে, একটা সাউন্ড দিবে, খুব মজার। হ্যাঁ। সো এটা আপনি মাঝে মাঝে করতে পারেন, তাহলে কি হবে, একটু প্র্যাকটিস হয়ে গেল আর কি। ঠিক আছে। ওকে। সো টাইপ নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছি দেখছি না। এটা ওভার দ্য টাইম আপনার একটা ভালো একটা এফিসিয়েন্সি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। এখন আম, যেটা বলছিলাম যে যেটা কি 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 ধরনের আমরা সাধারণত দেখে থাকি সেই কোশ্চেনগুলো আমরা বলছিলাম যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকে, তারপরে আপনার শর্ট কোশ্চেন্স অ্যান্ড আনসার্স এরকম থাকে। হ্যাঁ। সো এখানে অন্যান্য মডিউলের মতোই এখানে কি থাকে? এখানে ডিস্ট্রাক্টর থাকে আপনাকে কিছুটা কনফিউজ করার জন্য, মানে আপনাকে কিছুটা কনফিউজ করবে যে
সিনোনিমাস ওয়ার্ড বা এরকম কিছু দিয়ে আপনাকে একটু কনফিউজ করবে, যাতে আপনি মূল কোশ্চেনটা সরাসরি এভাবে আপনি হয়তো সরাসরি পাবেন না অন্য মডিউলে যেরকম দেখেছেন। হ্যালো, আপনার কেউ কথাটা শোনা যাচ্ছে না, কেউ কি চেষ্টা করছেন? আচ্ছা, কথা বলার জন্য, আচ্ছা। সো এখানে একই রকম থাকবে, আপনাকে কিছু ডিস্ট্রাক্টর থাকবে, যে আপনাকে যাতে মানে একটু কনফিউজ করা যায়, হ্যাঁ। আচ্ছা, আর কম্পিউটার বেস যে আনসার শিটে কোশ্চেন প্যাটার্ন মার্কস সব সময় একই থাকবে, হুম, সময় একই রকম থাকবে। সো কম্পিউটার স্ক্রিনে আপনি কোশ্চেনটা দেখতে পারবেন, হুম। আর স্ক্রিনে যেভাবে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনি ইউ ক্যান ফলো অল দ্য ইনস্ট্রাকশনস, ইউ ক্যান গো অন। আপনি ডেফিনেটলি, আপনাকে যেহেতু দে নো ইট ওয়েল দ্যাট ইন আওয়ার কান্ট্রি উই আর নট হ্যাবিচুয়েটেড উইথ কম্পিউটার বেসড আইএলটিএস, সো দ্যাটস ওয়াই তারা সেভাবেই তারা মানে সবকিছু রেডি করছে, যাতে মানে আমরা কম্পিউটার স্ক্রিনে দ্য ইনস্ট্রাকশনস দ্যাট আর অ্যাভেলেবল ইন স্ক্রিন, ইউ ক্যান ফলো ইট অ্যান্ড ইউ ক্যান গো অন। হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনি যেতে পারবেন, so সমস্যা হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আম, যেটা বলছিলাম, তাহলে আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেনের প্যাটার্ন করে একটু আলোচনা করি, চেক করে দেখি কেমন। আচ্ছা, প্রথমেই আপনার প্যারাগ্রাফ হেডিং, প্যারাগ্রাফ হেডিং। সো হেডিংটা সম্বন্ধে আপনাদের কার কোনো আইডিয়া আছে? ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হেডিং? প্যারাগ্রাফ হেডিং অনেকটা বলা যায়, কাকে বলে হ্যাঁ, হেডলাইন, বা কি? প্যারাগ্রাফ হেডিং। তালাত ভাই, আপনার কি প্যারাগ্রাফ হেডিং সম্বন্ধে আইডিয়া আছে? প্যারাগ্রাফ হেডিং, জি স্যার, আমি আচ্ছা। সো প্যারাগ্রাফটা কি সম্পর্কে সেটার হেডিংই তো থাকে। এক্স্যাক্টলি, প্যারাগ্রাফের হেডিংটা দেবেন আপনি, মানে একটা টাইটেল দেওয়া বা এটা এরকম কিছু আর কি, হ্যাঁ। আচ্ছা, প্যারাগ্রাফ হেডিংটা এরকম যে আপনাকে প্রথমে প্যারাগ্রাফটা একবার পড়তে হবে, আপনি রিড ইট কেয়ারফুলি ফার্স্ট টাইম, ইউ মাস্ট রিড দ্য প্যারাগ্রাফ ফার্স্ট। এবার অপশনে দেওয়া যে হেডিং গুলো পড়বেন, হেডিং গুলো ম্যাচ করবেন, ঠিক আছে। কোন হেডিংটা প্যারাগ্রাফের সাথে মিলে সেটা বোঝার চেষ্টা করবেন। এটা কি ম্যাচিং এর কথা বলছেন? হ্যাঁ, এটা প্যারাগ্রাফ হেডিং, প্যারাগ্রাফ হেডিং আপনাকে অনেকগুলো হেডিং দেওয়া থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার যে প্যারাগ্রাফের সাথে কোনটা ম্যাচ করে বা কোনটা হেডিং, সেটা আপনাকে সে আনসারটা লিখতে হবে, ঠিক আছে। জি। তো এখানকার বিষয় আমি একটু একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে একবার প্যারাগ্রাফ পড়ার পর হেডিং পড়ে আবার প্যারাগ্রাফ পড়তে যাবেন না, শুধু একবার করে পড়বেন প্রত্যেকটা প্যারাগ্রাফ, এবং তারপর সবগুলো হেডিং পড়বেন, ঠিক আছে। পারি না তো ওইভাবে সবগুলো, আমি আজকে সন্ধ্যায় করলাম, অর্ধেক আচ্ছা, হয়েছে। আচ্ছা, আচ্ছা। না, এটা মানে ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে, সমস্যা নেই। সো হেডিং এর সিলেকশন যে এভাবে করে, প্যারাগ্রাফ পড়া শেষে প্রত্যেকটা হেডিং পড়ে মানে সম্ভাব্য হেডিং গুলো মার্ক করে রাখবেন। আচ্ছা, একটা হেডিং মানানসই হলে মনে হলে থেমে যাবেন না, প্রত্যেকটা হেডিং আপনাকে পড়তে হবে। সবগুলো হেডিং পড়ার পর সম্ভাব্য যে হেডিং সেগুলোর মধ্যে তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে। হেডিং এর ভেতরেও যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো তো মার্কিং করতে হবে আমাদের হ্যাঁ, পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে, ইয়েস। আর সম্ভাব্য হেডিং গুলোর মধ্যে যেটিকে বেছে তাহলে নিব। কম্পিউটারে প্রশ্ন দিলে আমরা তো এখানে পেন্সিল ইউজ করতে পারবো না। আচ্ছা, সো এখানে আপনার টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কম্পিউটার বেস। মানে তখন কিন্তু দেখা যায় ওই অ্যান্সারটাও আমি আবার কাউন্ট করে ফেলতেছি আবার দ্বিতীয়বার প্রশ্ন উত্তর দেওয়ার সময়। সব সবকিছুরই আপনার সলিউশন আছে, হ্যাঁ। সো এখানেও আপনাকে টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে বের হয়ে আসতে হবে, হ্যাঁ। যেহেতু মানে আইএলটিএস অথরিটি তারা কম্পিউটার বেসডে চলে যাচ্ছে, সো আমাদেরকেও মানে উই হ্যাভ টু বি হ্যাবিচুয়েটেড, মানে আমাদের সেভাবে রেডি করতে হবে, আমাদের প্রিপেয়ার করতে হবে সেই অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, আহ, সবগুলো হেডিং পড়ার পর মানে সম্ভাব্য হেডিং গুলোর মধ্যে একটা আপনাকে অ্যানালাইসিস করতেই হবে। আর সম্ভাব্য হেডিং গুলোর মধ্যে যেটাকে মানে আপনি বেছে নেবেন, সেটা সব থেকে ভালোভাবে ডিসক্রাইব করছে বা যেটার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচিং কিওয়ার্ড আছে, সেগুলোই মূলত আপনার আনসার হবে, হ্যাঁ। সো আমরা ধরেন একটা আনসার দেখি, উম, এখানে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা শেয়ার করছি।
আচ্ছা, তাহলে জাস্ট মিনিট, আপনারা কি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কিছু আসেনি তো। আসলে না, আচ্ছা। আমি একবার দেখছি। একটু সময় লাগছে, সরি, মানে এটা হচ্ছে না, তুমি শেয়ার কেন হচ্ছে না বুঝতে পারছি না। জাস্ট মিনিট। স্যার আমরা একটা মডিউল শুরু করতে পারি কি রিডিং এর? আচ্ছা, আমি একটু ওভারভিউটা দিয়ে তারপরে মডেল দিব, কারণ আজকে আমাদের অনেকে আমাকে বলেছে যে ক্লাসটা তারা শেয়ার করছে। সো নেক্সট ক্লাস থেকে আমরা আমরা নতুন একটা আইএলটিএস 10 এর থেকে শুরু করে দিব আর কি। হ্যাঁ, একটু জাস্ট মিনিট, আমি শেয়ার কেন হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। বই যেহেতু আছে আমাদের, বইয়ের থেকে তো আমরা নিতে পারি। আচ্ছা, আমি একটু রেডি করেছিলাম তো এই জন্য আর কি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, ফাইন। তাহলে আম, দেখেন লাস্টে স্যাম্পল কোশ্চেনটা দেখা আছে। People have always dreamed of leaving planet Earth and exploring outer space. Sputnik, the first artificial satellite, was launched in 1957. A human being went into space in 1961. Nowadays, aided by huge technological advancements, astronauts spend up to a year on orbiting space stations, and robotic explorers have visited nearly all the planets in our solar system. So, এই মিনিংটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, পিপল হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ লিভিং প্ল্যানেট আর্থ। আমরা অনেকেই আমাদের আমাদের স্বপ্ন ছিল যে এই পৃথিবী থেকে বের হয়ে বাইরে আউটার স্পেস আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে। সো স্পুটনিক, আমরা অনেকেই আমরা স্কুলে পড়েছি বা শুনেছি। স্পুটনিক, দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ওয়াজ লঞ্চড ইন 1957। সো এই স্পুটনিক নামে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছিল 1957-এ। হিউম্যান বিং ওয়েন্ট ইন্টু স্পেস ইন 1961। তাহলে দেখেন, স্পুটনিক হচ্ছে 1957 এবং হিউম্যান বিং স্পেসে গিয়েছে কবে? 1961। Nowadays, aided by huge technological advancements, astronauts spend up to a year on orbiting space stations, and robotic explorers have visited nearly all the planets in our solar system. তাহলে এখন কি আমরা দেখতে পাচ্ছি? হিউজ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস, আমাদের টেকনোলজি অনেক বেশি উন্নত হয়ে গেছে। আমাদের অ্যাস্ট্রোনট যারা আছে তারা স্পেন্ড আপ টু ইয়ার, ইভেন আমাদের অ্যাস্ট্রোনটরা আমাদের একটা বছর প্রয়োজনে তারা
স্পেসে স্পেন্ড করছে অন অরবিটিং স্পেস স্টেশনস অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরার্স হ্যাভ ভিজিটেড নিয়ারলি অল দ্য প্ল্যানেটস। মানে রোবোটিক এক্সপ্লোরার যারা আছে, রোবট বা এরকম যারা, তারা কিন্তু সমস্ত সোলার সিস্টেমে বলতে গেলে তারা ভিজিট করেছে, তাই না? তারা জুপিটার, মার্স, তারপরে স্যাটার্ন, বিভিন্ন এবং আরো দূরের যে প্ল্যানেট গুলো সেখানেও চলে গেছে। হুম। আচ্ছা, এইটা হচ্ছে আপনার স্যাম্পল একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি, কি সবাই দেখা যাচ্ছে? জি জি। জি স্যার। এখন আপনার এইখানে চুজ দ্য কারেক্ট হেডিং। হেডিংটা কি দেওয়া হবে বলেন তো? স্পেস শাটলস, আর্থ ওয়াচিং ফ্রম স্পুটনিক টু নাও, ম্যান অন দ্য মুন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন চ্যালেঞ্জেস। সো একটু চিন্তা ভাবনা করে আমরা একটা দেখি কোনটা হতে পারে। স্পেস শাটল স্যার। আচ্ছা, স্পেস শাটলস। আর কেউ কোনো আনসার দিবেন? এটাই হওয়ার কথা। স্পেস শাটলস। আচ্ছা, আমরা তার আগে দেখেন আর কোনো আনসার কি আছে কারো কাছে? আমরা উত্তরগুলো একটু অ্যানালাইজ করি, হ্যাঁ, হেডিং যেগুলো আছে। স্পুটিং নাও, সরি, ফ্রম কথাটা স্পুটিং আচ্ছা, মাহিন ভাই আপনার কথাটা টু নাও। মানে ভেঙে ভেঙে আসছে, একটু আবার বলবেন? সি, সি, সি। আচ্ছা ইয়েস, আচ্ছা, কে কে বলেছেন? মাহিন ভাই বলছিলেন? ইয়েস, জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুজন বলেছেন স্পেস শাটলস, একজন হচ্ছে স্পুটনিক টু নাও। আচ্ছা, এখন স্পুটনিক টু নাও এটাই হচ্ছে রাইট আনসার। হুম। আচ্ছা, কেন রাইট আনসার আমরা একটু দেখি। হুম। আনসারটা কেন রাইট আনসার হবে তার উত্তরটা এখানে আছে, হ্যাঁ। সেটা হচ্ছে যে দেখেন, হিউম্যান বিইং প্রথমে স্পেসে গিয়েছিল। আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক, এটা মূলত স্পেসে গিয়েছে 1957-এ। আর হিউম্যান বিইং স্পেসে গিয়েছে 1961। তাহলে স্পুটনিক থেকে প্রথমে কি পাঠানো হলো? স্পুটনিক, যেটা হচ্ছে প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা পাঠিয়েছিলাম। তারপরে প্রথম পাঠানো হলো, রোবটিক, হ্যাঁ, তারপরে পাঠানো হলো মানুষ স্পেসে গেল, ঠিক আছে? তারপরে মানুষ আস্তে আস্তে কি করলো? আরো বেশি আউটার স্পেস এক্সপ্লোর করা শুরু করলো। মানে আরো অন্যান্য জায়গায় তারা ছড়িয়ে পড়লো, বিভিন্ন প্ল্যানেট টু প্ল্যানেট, আউটার প্ল্যানেট, হ্যাঁ, অনেক বেশি সব প্ল্যানেটে চলে গেল। তাহলে এখন পর্যন্ত তাহলে কি হয়েছে দেখেন, স্পুটনিক থেকে শুরু করে মানুষ এখন পর্যন্ত আউটার প্ল্যানেটে চলে গেছে, তাই না? সো এটাই হচ্ছে যে আউটার প্ল্যানেট পর্যন্ত চলে গেছে, এটাই হচ্ছে স্পুটনিক থেকে, ফ্রম স্পুটনিক টু নাও, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? ফ্রম স্পুটনিক টু নাও। আচ্ছা, তো আমরা তাহলে বুঝতে পারছি যে কিভাবে হেডিং করতে হয়। আপনার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি আচ্ছা, তাহলে দেখেন, স্পেস শাটলসটা আমাদের মাঝখানে আসে, আমাদের মাথায় আসে, এটা হচ্ছে ডিস্ট্রাক্টর বা আপনাকে কনফিউজ করার জন্য স্পেস শাটলসটা। হ্যাঁ, স্পেস শাটলের কথা বলা আছে কিভাবে? স্পেস শাটলে, হ্যাঁ, গিয়ে স্পেস শাটলে মানুষ গিয়েছে 1961-এ, কিন্তু তারপরে মানুষ স্পেস শাটল ছাড়া তারা মানে রোবোটিক যে এক্সপ্লোরার, স্পেস এক্সপ্লোরার, সেই স্পেস এক্সপ্লোরার দিয়ে মানুষ সেখানে বিভিন্ন জায়গায় আউটার প্ল্যানেট যেগুলো সেগুলোতে চলে গেছে, ঠিক আছে? সো তাহলে আমরা স্পুটনিক থেকে নাও, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে, হ্যাঁ। সো আর অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে একটা অপশন মানে আপনার রাইট মনে হলেও পরের কোনো অপশন থেকে এর থেকে আরো বেশি আপনার মানে সুটেবল মনে হতে পারে। হুম। এটা নিশ্চিত হবে, আপনি নিশ্চিত হতে সাহায্য করবে, আর যে এটার থেকে উত্তর আরো বেশি উপযোগী, আরো বেশি সুটেবল আনসার হচ্ছে এইটা। স্পেস শাটল হচ্ছে বেশি সুটেবল আনসার হচ্ছে সি, ঠিক আছে? তাহলে আপনার মোটামুটি আপনার যেটা মনে হচ্ছে যে এইটা আপনার স্পেস শাটলটা আপনার মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি দ্য আনসার ইজ স্পেস শাটল, বাট আপনি তারপরেও স্পেস শাটলের পরেও আপনি আরো অন্যান্য আনসার গুলো অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করলে আপনার তখন মনে হতে পারে যে না, স্পেস শাটলের চেয়েও আপনার আরো কিছু
মানে আনসার আছে যেটা কিনা আরো মোর সুইটেবল, মানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে এটা আসলে বুঝতে পেরেছি প্যারাগ্রাফ হেডিংটা এরকমই হয়। হুম। আর আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যানালাইজ করার সময় অন্যান্য যে আনসারগুলো, পসিবল আনসারগুলো, সেইগুলো কিন্তু আমরা ডিনাই করতে পারি, ডিনাই করে সেগুলো বাদ দিতে পারি। যেমন ম্যান অন দ্য মুন, এটা হবে না, তাই না? ম্যান অন দ্য মুন হবে না। এখানে কি ম্যান অন দ্য মুনের কোনো বিষয় আছে? না। হুম, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন চ্যালেঞ্জেস, এরকম কিছু তেমন হুম, কিছু নাই। ঠিক আছে, এগুলো এমনিতেই আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর্থ ওয়াচিং, শুধু আর্থ ওয়াচিং এর কোনো বিষয় এখানে কিন্তু নাই। আর্থ ওয়াচিং, হ্যাঁ, আপনি ইউ ক্যান সি, ইউ ক্যান ওয়াচ আর্থ ফ্রম স্পেস অথবা আউটার স্পেস থেকে, ইউ ক্যান সি, ইউ ক্যান ওয়াচ আর্থ, বাট এটা একটা অপশন, এটা বাট মূল কথা এটা না। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এটা আমরা আসতে পারি। তো মাল্টিপল চয়েস কোশ্চেন্সে আপনার তিন ধরনের থাকে। অপশনের মধ্যে একটা উত্তর সিলেক্ট করতে হবে, বা পাঁচটা অপশনের মধ্যে দুটো সিলেক্ট করা অপশন থাকতে পারে, অথবা ছয়টা অপশনের মধ্যে তিনটা উত্তর সিলেক্ট করা লাগতে পারে। ঠিক আছে। সো একটা জেনারেল অর্থ বোঝার জন্য টেক্সটটা একটু ফাস্ট করে নিতে হবে, একটু ফাস্ট গো থ্রু করতে হবে। তারপরে প্রশ্নগুলো তো অবশ্যই আমরা মনোযোগ দিয়ে পড়বো। প্রশ্নে কোনো কিওয়ার্ডস থাকলে সেটা আন্ডারলাইন করা, বা আপনি নোট নেবেন বা যেটাই করুন, এবং টেক্সটে সেটার কোনো সিনোনিম ব্যবহার করা হয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। ঠিক আছে। রাইট আনসারটা আপনার প্রেডিক্ট করতে হবে। টেক্সট পড়বেন এবং কিওয়ার্ডস আর সিনোনিম ব্যবহার করে উত্তরটা দেওয়ার, উত্তর অংশকে বের করার চেষ্টা করবো আমরা। টেক্সটটা পড়ে কিওয়ার্ডস এবং সিনোনিম ব্যবহার করে আমরা উত্তরটা বের করার চেষ্টা করছি। ঠিক আছে। আর অংশটা, যে অংশটা থেকে আপনার মানে পসিবল আনসারটা আছে, সেটা খুব ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ কোনো মিনিং এর কোনো ডিফারেন্স আছে কিনা সেটা বোঝার চেষ্টা করতে হবে। অপশনটা কেন বেশি মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট বা মোর রাইট, শুধু তা নিয়ে ভাবা যাবে না, বাকি অপশন কেন ভুল সেটা নিয়েও চিন্তা করতে হবে। আর প্রশ্নটা প্রয়োজনে আরেকবার পড়বেন। হুম, আপনার সঠিক উত্তরটা ফাইন্ড আউট করবেন। আচ্ছা, এরপরে প্রশ্নগুলো যে অর্ডার, আপনার একটু খেয়াল করবেন, একটা অর্ডার বা সিকোয়েন্স অনুযায়ী আপনার থাকবে প্রশ্নগুলো, সেই অর্ডারেই থাকবে যে অর্ডারে তাদের উত্তর বা টেক্সটে দেওয়া আছে। ঠিক আছে। সুতরাং অর্ডারটা আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে। আপনি প্রায়ই দেখবেন যে চারটা অপশনের মধ্যে দুটো অপশন বাতিল করে দেওয়া যায়, এই যে একটু আগে যেটা দেখলাম, দুটা বা তিনটাও অনেক সময়, দুটা বা তিনটা এমনিতে করা যায়, হ্যাঁ, অনেক সময় এই কাজটা করা যায়। এমসিকিউতে এই অপশনটা আপনাকে হেল্প করবে। আপনার কাছে এরপর বাকি দুটো অপশন থাকলো। আচ্ছা, ওই দুই অপশনের অর্থের পার্থক্য বুঝতে না পারলে চেষ্টা করবেন অপশন দুটি নিজের মতো করে সাজিয়ে চিন্তা করার। ঠিক আছে। আচ্ছা, এখন ডিস্ট্রাক্টর থেকে আসলে টেক্সটে এমন যে তথ্য তুলে দেওয়া থাকতে পারে যার সাথে প্রশ্নের কোনো সম্পর্ক অ্যাপারেন্টলি নাই। যেমন রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর বিং আস্ক ফর। মানে মোট কথা হলো রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, যদি আপনি সঠিক উত্তরটা একদমই না বুঝে থাকেন, বা আপনার সময় চলে গেছে বা এরকম, তাহলে অনুমান করে একটা অপশন আপনি দাগিয়ে নেবেন, হ্যাঁ, বা আপনি সিলেক্ট করে নেবেন। you'll not lose marks for wrong answers, and you have a 25% chance of getting the correct answer just by guessing. মানে একটা তো আপনার যদি এমন অপশন থাকে যে না আপনার আসলে কোনো আপনি পারছেন না বা এরকম কিছু হতেই পারে, তখন মোটামুটি আপনার কাছাকাছি আপনি যেটা সেটা আপনি অপশনটা দাগিয়ে নেবেন। কারণ আপনার তো 25% একটা অপরচুনিটি থাকছে যে সেটাতে আপনি গেস করার, একটা উত্তর সঠিক হওয়ার একটা অপরচুনিটি আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আম, একটু দেখব। আমরা একটা স্যাম্পল টেক্সট আমরা পড়ছি। এটা কোন বই থেকে পড়ছেন স্যার? এটা আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের, আমরা আমরা পড়াবো হচ্ছে আইএলটিএস 10 থেকে। ঠিক আছে, কেমব্রিজ আইএলটিএস 10 থেকে পড়াবো। ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমরা একটু পিক করেছি আর কি, হ্যাঁ।
আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? সবাই কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি। Yes, sir. আচ্ছা, ঠিক আছে। সো এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন। আম, এখানে দেখবেন যে এটা একটু কমপ্লিকেটেড একটা টেক্সট, এটা আর্ট ওয়ার্ক নিয়ে কথা বলা হয়েছে। সো one of the most famous works of art in the world is Leonardo da Vinci's Mona Lisa. One of the most famous works of art in the world is Leonardo da Vinci's Mona Lisa. Nearly everyone who goes to see the original will already be familiar with it from reproductions, but they accept that fine art is more rewardingly viewed in its original form. But they accept that fine art is more rewardingly viewed in its original form. However, if Mona Lisa was a famous novel, few people would bother to go to a museum to read the writer's actual manuscript rather than a printed reproduction. This might be explained by the fact that the novel has evolved precisely because of technological developments that made it possible to print out huge numbers of texts. Whereas whale painting have always been produced as unique objects. In addition, it could be argued that the practice of interpreting or reading each medium follows different conventions. With novels, the reader attends mainly to the meaning of words rather than the way they are printed on the page. Whereas the reader of a painting must attend just as closely to the material form of marks and shapes in the picture as to any ideas they may signify. ঠিক আছে? তাহলে আমরা এই মোনালিসার আর্ট ওয়ার্ক সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। সো এর মিনিংটা সম্বন্ধে প্রথমে পড়ে কতটুকু বোঝা যাচ্ছে বলেন তো? মোটামুটি ভোকাবুলারিটা একটু ক্লিয়ার থাকলে আরো ভালো বোঝা আর যেত। আর একটু ভালো বোঝা যেত, এক্স্যাক্টলি। আচ্ছা, ফাইন। সো আমরা একটু এক্সপ্লেন করি। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়ার্কস অফ আর্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ লিওনার্দো দা ভিঞ্চিস মোনালিসা। আমরা সবাই জানি মোনালিসা হচ্ছে তার সবচেয়ে বড় একটা আর্ট ওয়ার্ক, ঠিক আছে? Nearly everyone who goes to see the original will already be familiar with it from the reproductions. প্রায় সবাই যারা এটা দেখতে যায়, তারা কিন্তু উইল অলরেডি বি ফ্যামিলিয়ার উইথ ইট ফ্রম রিপ্রোডাকশনস। মানে রিপ্রোডাকশন হচ্ছে বারবার যে প্রোডাকশন, যেটা সেটাই রিপ্রোডাকশন বলা হচ্ছে। বাট দে অ্যাকসেপ্ট দ্যাট ফাইন আর্ট ইজ মোর রিওয়ার্ডিংলি ভিউড ইন ইটস অরিজিনাল ফর্ম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সরি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু রিপ্রোডাকশনটা দেখে অভ্যস্ত, তাই না? রিপ্রোডাকশনটা মানে কি? রিপ্রোডাকশনটা বোঝানো হচ্ছে যে মানে যারা কপি তৈরি করতেছে, এক্স্যাক্টলি, ডুপ্লিকেট তৈরি এক্স্যাক্টলি, করতেছে, এক্স্যাক্টলি। তাহলে আমরা রিপ্রোডাকশন দেখে অভ্যস্ত, হ্যাঁ। আচ্ছা, তা সত্ত্বেও মানুষ বারবার এটা অরিজিনাল ফোনটা দেখতে চায়। বাট মানুষ অরিজিনাল ফর্মটাই বেশি দেখতে চায়, তাই না? আচ্ছা, জি। বাট দে অ্যাকসেপ্ট দ্য ফাইন আর্টস ইজ মোর রিওয়ার্ডিংলি ভিউড। সবচাইতে খুব খুব রিওয়ার্ডিং একটা মনে হয় যে সবার কাছে যারা আর্টের যারা মানে আর্ট যারা পছন্দ করে, তারা অরিজিনাল ফর্মটা দেখতেই তাদের কাছে খুব বেশি বেশি স্বাচ্ছ- রিওয়ার্ডিং মনে হয় স্বাচ্ছন্দ্য। তাদের কাছে, হ্যাঁ। যে আর্টের যারা লাভার বা আর্টের যারা মানে ভক্ত, হুম। আচ্ছা, হাউএভার ইফ মোনালিসা ওয়াজ আ ফেমাস নভেল, যদি এমন হতো যে মোনালিসা একটা ফেমাস একটা নভেল হতো, few people would bother to go to a museum to read the writer's actual manuscript rather than a printed reproduction. ম্যানুস্ক্রিপ্ট মানে আমরা জানি ম্যানুস্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্ট স্ক্রিপ্ট হলো ম্যানুস্ক্রিপ্ট, হাতের তৈরি লেখা আর কি, লেখা স্ক্রিপ্টটা হাতের। হ্যাঁ। ম্যানুস্ক্রিপ্টটা হচ্ছে রাইটারের যে যে একটা মানুষ রাইটারের হাত দিয়ে লেখাইতো। নিজের হাত দিয়ে লেখা, বা অথবা কোনো কোনো রাইটার আবার কম্পিউটারের ম্যানুস্ক্রিপ্ট লেখে, হ্যাঁ। এর অবশ্য আধুনিক কালের বিষয়, বা আগের আমলে তো, বা এখনো অনেকেই মূলত হাতেই ম্যানুস্ক্রিপ্ট লেখেন, মূল লেখা। আচ্ছা, so few people would bother to go to a museum to read the writer's actual manuscript rather than a printed reproduction.
যদি এমন হতো যে মোনালিসা একটা ফেমাস নভেল হতো, তাহলে কিছু মানুষ মিউজিয়ামে যেয়ে কি করতো, সে রাইটারের অরিজিনাল, মানে আপনার বাংলাতে যদি বলা হয় তো পাণ্ডুলিপি, এরকম বলা হয় পাণ্ডুলিপি, হ্যাঁ, রেদার দ্যান আ প্রিন্টেড রিপ্রোডাকশন। প্রিন্টেড একটা রিপ্রোডাকশন থেকে তারা কি করতো, ম্যানুয়ালটা মানে মেইনটাই দেখতে যেত। This might be explained by the fact that the novel has evolved precisely because of technological developments that made it possible to print out huge number of texts, whereas oil painting have always been produced as unique objects. হুম, আচ্ছা, এটা সম্ভবত এরকম, দিস মাইট বি এক্সপ্লেইন, এভাবে সম্ভব ব্যাখ্যা করা যেতে পারে যে দ্য নভেল হ্যাজ ইভলভ, মানে বিবর্তিত, ইভলভ মানে বিবর্তন হওয়া, বা প্রিসাইজলি বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস তো হয়েছে, এটা নভেলটা এমনভাবে মানে ইভলভ হয়েছে বা বিবর্তিত হয়েছে, দ্যাট মেড ইট পসিবল টু প্রিন্ট আউট হিউজ নাম্বারস অফ টেক্সট। সো আমরা তো জানি যে টেকনোলজিক্যালি আমরা হিউজ নাম্বার অফ টেক্সট আমরা রিপ্রোডাকশন করতে পারি, whereas oil painting have always been produced as unique objects, যেখানে oil painting have always been produced as unique object। oil paintingটা আমরা ইউনিক অবজেক্ট হিসেবেই আমরা সবসময় প্রডিউস করে থাকি, ঠিক আছে। দেখুন ওয়েল পেন্টিং কিন্তু, ওয়েল পেন্টিংটা দেখবেন আপনারা কোনো মিউজিয়ামে, বা ওয়েল পেন্টিংটা খুব বেশি মেইন যে ইয়েটা ওয়েল পেন্টিং, সেটাই বেশি সবাই দেখতে চায়, তার কপিটা কিন্তু কেউ দেখতে চায় না, ঠিক না। আচ্ছা, মূলত এই বিষয়ে বলা হয়েছে whereas oil paintings have always been produced as unique objects. In addition, it could be argued that the practice of interpreting or reading each medium follows different conventions. এর বাড়তি আর ইন অ্যাডিশন, বা আরো যদি বাড়তি কথা এভাবে আরো যদি অ্যাড করা যায়, এটা বলা যেতে পারে that the practice of interpreting or reading each medium, এক একটা মিডিয়ামকে আপনি যদি ইন্টারপ্রেট করেন, হ্যাঁ, এটা ফলো হবে ডিফারেন্ট বিভিন্ন ঐতিহ্য বা বিভিন্ন ধরন বা এরকম কনভেনশন রীতি। কনভেনশন মানে ঐতিহ্য রীতি, এটা মিন করে। সেই অনুযায়ী আপনাকে এটা, ইট কুড বি আর্গুড দ্যাট প্র্যাকটিস অফ ইন্টারপ্রেটিং, মানে আপনি ইন্টারপ্রেট করছেন কোন মিডিয়ামটা কিভাবে ইন্টারপ্রেট করছেন, রিড করছেন। রিডিং, রিডিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি রিডিং নট অনলি রিডিং আ নভেল, বাট অলসো রিডিং আ পেইন্ট অথবা আর্ট ওয়ার্ক, ঠিক আছে। এটা আর্ট ওয়ার্ককে আপনি রিড করছেন, এটাও একটা আপনার রিডিং, ঠিক আছে। এটা এখানে এরকম বোঝানো হচ্ছে। আচ্ছা, উইথ নভেলস দ্য রিডার, আচ্ছা, ডিফারেন্ট কনভেনশনস, কনভেনশন হলে রীতি বা ঐতিহ্য এরকম। উইথ নভেলস দ্য রিডার অ্যাটেন্ডস মেইনলি টু দ্য মিনিং অফ ওয়ার্ডস। উইথ নভেলস the reader attends mainly to the meaning of words rather than the way they are printed on the page. Novelle কি হয়, the reader attends mainly to the meaning of words. মিনিংটাকেই মানে অ্যাটেন্ড করে, মানে মিনিংটাকেই তারা বেশি অ্যাকসেপ্ট করে, তাই না, rather than the way they are printed on the page, কিভাবে প্রিন্টেড আছে এটা তাদের কাছে, they do not bother about it. Okay, they are they are printed on the page, whereas the reader of painting must attend, reader of painting must attend just as closely to the material form of marks and shapes in the picture as to any ideas they may signify. তাহলে আর পেন্টিং এর ক্ষেত্রে কি হয়, পেন্টিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, হ্যাঁ। whereas the reader of painting must attend just as closely to the material form, হ্যাঁ, ম্যাটেরিয়াল ফর্মে যেভাবে আছে তারা খুব ক্লোজলি বা কিনলি বা ক্লিন আর ক্লোজলি তারা এটাকে দেখতে পছন্দ করে, হ্যাঁ, যেভাবে জিনিসটা আছে সেভাবেই তারা এটা পছন্দ করে। মার্কস এন্ড শেপস ইন দ্য পিকচার অ্যাজ টু এনি আইডিয়াস, হ্যাঁ, তারা কিন্তু এই আর্ট ওয়ার্কে বিভিন্ন অনেক কিছুই সিগনিফাই করা বা অনেক কিছুই মানে বের করা। আর্ট ওয়ার্কে তো আমরা এটাই দেখি, ধরেন একটা মোনালিসার ব্যাপারে আর্ট ওয়ার্কে কি হয়, মোনালিসার আর্ট ওয়ার্কে কিন্তু অনেক কিছুই সিগনিফাই বা অনেক এক্সপ্লেনেশন দেওয়া হয়, আপনি কাছ থেকে দেখে আপনি অনেক কিছুই আপনার মনে হতে পারে, তাই না। সো পেইন্টিং এর যারা রিডার অফ পেইন্টিং আর্ট ওয়ার্ক, এই পেইন্টিং এর আর্ট ওয়ার্কটা তারা পছন্দ করে কি, whereas the reader of painting must attend just as closely to the material form, ম্যাটেরিয়াল ফর্মে তারা অ্যাটেন্ড করতে চায়, মানে এটা অ্যাকসেপ্ট করতে চায়, of marks and shapes in the picture as to any ideas,
দে মে সিগনিফাই, তারা বিভিন্নভাবে তারা এটাকে ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাল্টিপল চয়েস। ইয়া এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনটা আমি দেখছি এখন, দিচ্ছি আপনাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন, ইয়েস স্যার। দেখাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো according to the passage, Mona Lisa is Da Vinci's masterpiece, one of famous works of art, just another painting, the only work on art. এখানে কিন্তু কাছাকাছি মিনিং কয়েকটা আছে, আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই প্যাসেজ এ বি অনুযায়ী মোনালিসাটা আসলে তারা কি কি মিন করছে, মানে ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্কস আর্ট, ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্ক এট আর্ট, ফেমাস ওয়ার্ক অফ। অফ আর্ট। আর মোবাইলে কোনো স্ক্রিনে দেখো। আর কোনো আনসার, তালাত ভাই আপনার কোনো আনসার আছে? তালাত ভাই বা তানিয়া আপু? আচ্ছা, আর কোনো আনসার কি আছে, পসিবল আনসার? আচ্ছা, তাহলে মোনালিসা হচ্ছে দ্য ভিন্সিস মাস্টারপিস, এটা কিন্তু মাস্টারপিসও অবশ্যই। তার এ হওয়ার সময় পসিবল। এ বি দুইটাই মানে কনফিউজিং করে দিছে। কনফিউজিং, কারণ হচ্ছে দ্য ভিন্সিস মাস্টারপিস এটাও সত্য, আর যা ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্কস অফ আর্ট এটাও ঠিক আছে। জাস্ট অ্যানাদার পেন্টিং, এখানে আপনার দুটো জিনিস আপনি বাদ দিতে হবে, আপনারা জাস্ট দুটো বাদ দিয়ে দিবেন। কিভাবে বাদ দিবেন? জাস্ট অ্যানাদার পেন্টিং বাদ, এটা কিন্তু জাস্ট অ্যানাদার পেন্টিং হিসাবে কাউন্ট করা হচ্ছে না এই প্যাসেজে। আপনাকে দেখতে হবে তার সিটি হবে না, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, সি আর ডি হবে না, এটা আমরা উই ক্যান জাস্ট লিভ, আমরা এটা রিমুভ করতে পারি আনসার লিস্ট থেকে। জাস্ট অ্যানাদার পেন্টিং বাদ দিয়ে দিলাম। দ্য অনলি ওয়ার্ক অন আর্ট, দ্য অনলি ওয়ার্ক অন আর্ট এটা আমরা অনায়াসে বাদ দিতে পারি। ঠিক আছে, এখন আমরা অ্যানালাইজ করব দ্য ভিন্সিস মাস্টারপিস এবং ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্কস অফ আর্ট। ঠিক আছে, সো এখন ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্কস অফ আর্ট এটা হচ্ছে রাইট আনসার। ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্কস অফ আর্ট। সো ভিন্সির মাস্টারপিস সম্বন্ধে এখানে আলোচনা হয়নি, আপনি একটু খেয়াল করতে হবে। আলোচনাটা হয়েছে তার অ্যান্সার উড বি বি, বি, মেবি। এক্স্যাক্টলি, অ্যান্সার উইল বি বি। এখানে কিন্তু ভিন্সের মাস্টারপিস হিসাবে এখানে কোনো ডিসকাস করা হয়নি। অবশ্যই এটা ভিন্সের মাস্টারপিস, বাট এখানে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজের মিনিং অনুসারে এটা ফেমাস আর্ট ওয়ার্ক এই হিসাবেই আলোচনাটা এসছে। ঠিক আছে, ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্কস অফ আর্ট, এখানে একটা ফেমাস আর্ট ওয়ার্ক হিসাবে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, মাস্টারপিস ভিন্টু মাস্টারপিস এটা ঠিক আছে, ভিন্সের মাস্টারপিস ঠিক আছে, এই বিষয়ে বলা হয়েছে, বাট এখানে কিন্তু আর আমাদের প্যাসেজটা দেখতে হবে হ্যাঁ এক্স্যাক্টলি ভালো করে। প্যাসেজ অনুযায়ী আপনার আনসারটা আপনি বের করে নিয়ে আসতে হবে। আমরা অলরেডি এখান থেকে দুটো বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হোয়াই ডু পিপল ওয়ান্ট টু ভিউ আর্ট ইন ইটস অরিজিনাল ফর্ম, এখানে একটা আমরা মানে পড়েছিলাম না, একটু আগে পড়লাম। হোয়াই ডু পিপল ওয়ান্ট টু ভিউ আর্ট ইন ইটস অরিজিনাল ফর্ম, কেন অরিজিনাল ফর্মে সবাই এটা দেখতে চায়? হুম, তাহলে এটা অ্যান্সার হলো সি। আচ্ছা আমরা একটু সবাই দেখি। হুম, নাম্বার ওয়ান, সো এ, দে ক্যান অ্যাপ্রিসিয়েট art better in its original form. They can appreciate art better in its original form. তাহলে আর্টের অরিজিনাল ফর্মে এটা এটাই যে সবচেয়ে বেটার হয়, অ্যাপ্রিসিয়েটেবল। ঠিক আছে, এটা বলা হচ্ছে নাম্বার এ। নাম্বার বি, দে আর টায়ার্ড অফ ভিউইং ডুপ্লিকেটস, দে আর টায়ার্ড অফ বিং ডুপ্লিকেটস। আচ্ছা,
বোথ হচ্ছে এ অ্যান্ড বি, আর ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এখন দেখেন এখানে নান অফ দ্য অ্যাবভ দিয়ে আপনাকে আরেকটু কনফিউজ করে দিচ্ছে, বাট আপনি জানেন যে না, হুম, আপনার উত্তরটা তার উপরেই আছে। আপনার কাছে কি মনে হয় সবার, বলেন তো উত্তরটা কি হবে, সবাই একটু গেস করার চেষ্টা করেন। প্রথমটা কি দেওয়া আছে, দে ক্যান অ্যাপ্রিসিয়েট। এ আর এ মানে এখানে প্রথমে দেখতে হবে যে হোয়াই ডু পিপল, ওই যে আমরা বললাম যে রিডার, রিডার রিডার অফ অ্যান আর্ট ওয়ার্ক, রিডার অফ নভেল, তাই না? তাহলে এরা সবাই কি দেখতে চায়, এখানে দেখছে হোয়াই ডু পিপল ওয়ান্ট টু ভিউ আর্ট, আর্ট ইন ইটস অরিজিনাল ফর্ম। এখন দেখেন আর্ট বলতে বোঝানো হচ্ছে মোনালিসা বা এনি টাইপ অফ আর্ট ওয়ার্ক, ওয়েল পেন্টিং, সামথিং লাইক দ্যাট। তাহলে রিডাররা কি পছন্দ করে, এটা কিন্তু আমরা লাস্টের দিকে উপরের দুইটা তিনটা লাইন আগে কিন্তু দেখেছি যে তারা অ্যাপ্রিসিয়েট করবে ইন ইন মানে তারা অ্যাকসেপ্ট করে, রিডার অ্যাকসেপ্ট করে, তারা মেইন অরিজিনাল ফর্মে দেখতে পছন্দ করে। রিপ্রোডাকশন ইজ পসিবল, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে এসছে, রিপ্রোডাকশন ইজ পসিবল। আপনি ঘরে বসে মোনালিসা দেখতে পারেন, ডেফিনেটলি। আপনি আপনি সার্চ দিয়ে এখনই মোনালিসা বের করতে পারেন, বাট আ ট্রু লাভার অফ আর্ট ওয়ার্ক, দে উইল প্রেফার to to watch অরিজিনাল। or see, they will love to see the artwork face to face, that is মানে আপনার অরিজিনাল ফর্মে সরাসরি দেখতে তারা পছন্দ করবে, তাই না? এটা কিন্তু দেখেন প্যাসেজের লাস্টের একটু উপরে একটা লাইন উপরে, দুইটা লাইন উপরে কিন্তু বলা ছিল, আমি বারবার বলছিলাম, হ্যাঁ, মনে আছে আপনার? আচ্ছা, আমি একটা ফোন অ্যাটেন্ড করছি, অফিস থেকে একটা ফোন আসছে, তো আমি একটা ফোন অ্যাটেন্ড করছি, জাস্ট। ওকে, তাহলে উত্তরটা কি হবে? দে ক্যান, উত্তরটা হবে এ, দে হ্যাঁ, ক্যান আনসার অ্যাপ্রিসিয়েট উইল বি, আর্ট ইয়েস, বেটার। আনসার উইল বি, দে ক্যান অ্যাপ্রিসিয়েট art better in its original form, তার অরিজিনাল ফর্মে তারা পছন্দ করে, ঠিক আছে। এখানে অ্যাপ্রিসিয়েট দিয়েছে, প্যাসেজে লেখা আছে দে অ্যাকসেপ্ট দ্যাট ফাইন অ্যাকসেপ্ট, হ্যাঁ, আর্ট ইজ মোর এক্স্যাক্টলি, আমরা রিওয়ার্ড ইন দিস। অ্যাকসেপ্ট বলেছি, অ্যাকসেপ্ট, অ্যাপ্রিসিয়েট, তারা অবশ্যই সিনোনিম ইউজ করবে। অ্যাপ্রিসিয়েট এটা হচ্ছে আপনার সিনোনিমাস ওয়ার্ড। তারা অ্যাকসেপ্ট করছে, রিড করছে, আপনি খেয়াল করেছেন, রিড, রিড এনি পেন্টিং, রিড এনি আর্ট ওয়ার্ক, হ্যাঁ, মানে তারা একটা আর্ট ওয়ার্কে রিড করাটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা, ইভালুয়েট করা, জাজ করা, হ্যাঁ। সো অ্যাপ্রিসিয়েট করছে, সো এটা রিড করা মানে রিডিং এ নভেল, রিডিং অ্যান আর্ট ওয়ার্ক, ঠিক আছে, দুটাই কিন্তু একই জিনিস। হ্যাঁ, নভেলটা একইভাবে রিড করছে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা দেখছি যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, নাম্বার 3, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নভেল অ্যান্ড আ পেন্টিং? আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নভেল অ্যান্ড আ পেন্টিং? আচ্ছা, এখানে বেটার পেন্টিং আর প্রথম, অবজেক্ট। হ্যাঁ, প্রথম উত্তরটা ছিল নো ডিফারেন্স। এটা কি কি ডিফারেন্স আছে নভেল এবং পেন্টিং মধ্যে? নো ডিফারেন্স, না, এটা আপনি বাদ দিতে পারেন না? বাদ। ক্যান ইউ জাস্ট, বাদ। হ্যাঁ, রিমুভ ইট, ওকে ফাইন। আচ্ছা, এ ডি, ডিও বাদ। novels are এটা কি হবে? novels are unique। আচ্ছা, novels are unique, এটা কি বলা আছে? এটা এইটা অ্যান্সার। আচ্ছা, Well, নভেল, ইয়া করা যায়, লেটার অনেক টেকনোলজির কারণে আপডেট করা যায়, বা অনেক লেখা যায়, লেখা আছে। নাম্বার সি কি দেওয়া আছে? পেইন্টিংস আর ইউনিক আর অবজেক্টস। ইউনিক অবজেক্ট আচ্ছা, এটা আপনার, দেওয়া ছিল। আচ্ছা, তারপর এটা হচ্ছে নান অফ দ্য প্যাসেজে লেখা আছে ইফ মোনালিসা ওয়াজ এ ফেমাস নোবেল,
few people would bother to go to a museum to read the writer actual manuscript rather than। তাহলে এটাতে তো আচ্ছা, এখানে আমি আমাদের বলে দিচ্ছি, মানে ওরা চাচ্ছে কি, ওরা হচ্ছে ডিফারেন্সটা চাচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মেইন ডিফারেন্স বিটুইন নভেল অ্যান্ড এ পেন্টিং? আচ্ছা, আপনি দেখেন একটা জায়গায় লেখা আছে ইউনিক কথাটা, হ্যাঁ ইউনিক, তারা কিন্তু ইউনিক কেন? পেন্টিংটা, ইউনিক অবজেক্ট কথাটা লেখা থাকে। হ্যাঁ অবশ্যই পেন্টিং আর ইউনিক অবজেক্টস, পেন্টিং গুলো ইউনিক অবজেক্ট থাকে হিসাবে থাকে, এবং ইউনিক এই জন্যই তারা মানে ফেস টু ফেস, এটা একটু আগে দেখলাম যে ফেস টু ফেস বা সরাসরি তারা দেখতে পছন্দ করে। আচ্ছা, তাহলে এটা উত্তর হবে সি, পেন্টিংস আর ইউনিক অবজেক্টস। আমরা কিন্তু অলরেডি এ বাদ দিয়েছি, আমরা আর নভেলস আর ইউনিক, এখানে নভেলস, কোনো কনফিউজিং ওয়ার্ড নাই, হ্যাঁ নভেলস আর উপরের মতো ওয়ার্ড নাই। উল্লেখ নাই, নভেলস আর ইউনিক কথাটা কোথাও বলেনি। নভেলসের ব্যাপারে তারা এক্সপ্লেইন করেছে। সো নভেলসে আমরা বিভিন্ন সময় আমরা রিপ্রোডাকশন, কিভাবে রিপ্রোডাকশন হয়, তারপরও নভেলসে কি হয়, রিডাররা তারা দে আর মোর ইন্টারেস্টেড ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন রাদার দেন, হ্যাঁ, দ্য প্রিন্টেড ফর্ম হাউ ইট ইজ প্রিন্টেড ইন দ্য পেজেস, তাই না? এরকম বলা আছে না, মনে আছে? এটা বলা আছে না জি যে জি। কিভাবে প্রিন্টেড আছে এটা নিয়ে দ্য রিডার ডু নট বদার অ্যাবাউট ইট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, আই ক্যান সি তুষার নামে একজন দেখতে পাচ্ছি, ক্যান ইউ হিয়ার মি? তুষার, হ্যালো। আচ্ছা, আমি একজন দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এনিওয়ে, সো তাহলে আমরা ইজিলি দুটো বাদ দিয়ে দিয়ে, নান অফ দ্য অ্যাবাভ তো অবশ্যই হতেই পারে না, অবশ্যই ডিফারেন্স এবং পেন্টিং এবং নভেলের মধ্যে ডিফারেন্সটা এখানে বলা আছে এবং খুব ভালো মতোই বলা আছে, হ্যাঁ। এবং এটা এ এবং ডি সাথে সাথে আমরা বাদ দিতে পারি, উই ক্যান ইনস্ট্যান্টলি রিমুভ করে দিতাম, ঠিক আছে? নভেলস আর ইউনিক, পেন্টিংস আর ইউনিক অবজেক্টস, ওকে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, মাল্টিপল চয়েস কোশ্চেনে। সো মাহিন ভাইকে খুব স্মাইলিং ফেসে দেখতে পাচ্ছি, মাহিন ভাইকে। ওকে, সো মাহিন ভাই, আপনি আনসার গুলো খুব ভালো হচ্ছে, গুড থ্যাংক জব। ইউ স্যার। ওকে, আপনার আনসার গুলো ভালো হচ্ছে। আপনি কি প্র্যাকটিস করেছিলেন এর আগে? ডিড ইউ হ্যাভ এনি প্র্যাকটিস? না, আমার আমার ওরকম ভাবে প্র্যাকটিস করা হয়নি। আমি এখন পর্যন্ত আইএলটিএস বইটা এখনো ধরা হয় নাই। আচ্ছা আচ্ছা, ফাইন। স্যার, এখানে আমরা কিছু কিছু ব্যাপারে আমরা গেস করেও অনেক কিছু আনসার করতে পারি। আপনি জানেন যে আমাদের আম, একজন স্টুডেন্ট, উনি আইএলটিএস এর রিডিং এ পেয়েছেন হচ্ছে 7, সবচেয়ে বেশি মার্কস পেয়েছে রিডিং এ। তবে হ্যাঁ, সামটাইমস ইট ডিপেন্ডস অন ইয়োর প্যারাগ্রাফ। অনেক সময় প্যারাগ্রাফটা আপনার কাছে খুব ম্যাচ করে ফেলে, হ্যাঁ, আপনার সাথে। কেন ম্যাচ করে আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল, আচ্ছা কেউ একজন কথা বলছেন, একটু মাইক্রোফোনটা মিউট করে ফেলেন। আচ্ছা, সো কেন ধরেন, যেমন ধরেন ফর এক্সাম্পল, ইউ আর ইন্টারেস্টেড ইন স্পেস, ইউ আর ইন্টারেস্টেড ইন আর্ট। আমি কেন আপনাদেরকে এই কয়েকটা জিনিস আমি আপনাকে আনলাম, মানে আমি তো ইচ্ছা করলে আজকে প্রথমেই আমরা একটা ইয়ে দিয়ে শুরু করতে পারতাম, হ্যাঁ। ধরেন আপনার আর্ট ওয়ার্ক সম্পর্কে ধারণা আছে, স্পেস সম্বন্ধে ধারণা আছে, স্পেস নিয়ে একটা প্যারাগ্রাফ আসলো, আপনি কিন্তু খুব সহজে ইউ ক্যান রিড ইট, ইউ ক্যান হ্যাভ দ্য মিনিং, হ্যাঁ, ডিপার মিনিং, ইনার মিনিং ইউ ক্যান গো থ্রু, তাই না? আপনি কিন্তু খুব সহজে এটা বের করে নিয়ে আসতে পারবেন। যেমন পার্সোনালি আমার স্পেস সম্বন্ধে খুব ভালো ইন্টারেস্ট আছে, আমার পড়াশোনা তো আছে। সো এইরকম অনেকের সাথে খুব স্যুট করে যায়, ম্যাচ করে যায়। তখন কি হয়, আমাদের আমাদের একজন আপু, উনি ওনার আইএলটিএস এক্সামে ওনার 7 আসছে সর্বোচ্চ রিডিং এ, বাট ওনার অন্যগুলোতে কিন্তু 6.5 এরকম আসছে। সো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, মানে আপনার রেজাল্টের পিছনে রিজনটা, সবাই তো কি হয়, অনেকেই দেখা যাচ্ছে যে লিসনিংটা টপার থাকে, তারপরে স্পিকিংটা টপার থাকে। তো বলছে স্যার, আমার টপিকটা এত বেশি ম্যাচ করেছে, আমি টপিকটার সম্বন্ধে আগেই আমার খুব ভালো ধারণা ছিল, হ্যাঁ, দ্যাটস ওয়াই, মানে she can relate it directly, মানে খুব অল্প, উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম she can relate it ডিরেক্টলি, সরাসরি রিলেট করতে পারছে। এবং যেমন ধরেন আর্ট ওয়ার্ক সম্পর্কে অনেকের ব্যাপার ধারণা থাকে আর্ট ওয়ার্ক সম্বন্ধে, যেমন ধরেন এই মোনালিসের কথাটা বলছি, যে অনেকেই দেখবেন যে আর্ট পছন্দ করে, তারা মিউজিয়ামে বলেন বা বিভিন্ন আর্ট এক্সিবিশনে যায়, যায় না? সো দে জি ভিজিট দ্য মিউজিয়াম, দে ক্যান ভিজিট দ্য আর্ট এক্সিবিশন, হ্যাঁ, তারা কিন্তু পছন্দ করে দিস টাইপ অফ লার্নার্স।
students, they can really uh, have the meaning properly, মানে ফাস্টলি, অনেক তাড়াতাড়ি মিনিংটা রিলেট করতে পারবে, ঠিক আছে, আর সম্বন্ধে। তবে এমন কিছু না যে দেওয়া হবে না যেটা আপনি পড়ে এই মুহূর্তে বুঝতে পারবেন না। হ্যাঁ, তারা আপনাকে কনফিউজ করবে, আপনার রিডিং ক্যাপাসিটিটা খুব বেশি অ্যানালাইজ করবে। হ্যাঁ, সো আপনার অ্যানালাইজিং যে ক্যাপাবিলিটা তো অবশ্যই তারা এখানে জাজ করবে, ভেরিফাই করবে। ডেফিনেটলি দে উইল ভেরিফাই দ্য অ্যানালাইজিং ক্যাপাসিটি। এর জন্যই তারা আপনাকে বারবার এটা ওটা, ডিস্ট্রাক্টর, সিনোনিমাস ওয়ার্ড, হ্যাঁ, বিভিন্ন সিনোনিম দিয়ে আপনাকে কনফিউজ করা, বা আপনি আসলেই কনফিউজড হচ্ছেন, নাকি আপনি ইউ ক্যান কাম আউট অ্যাজ আ উইনার, আপনি উইনার হিসেবে বের হয়ে আসতে পারছেন। হ্যাঁ, এটা তারা অবশ্যই দেখে আসবে, দেখবে অবশ্যই। আচ্ছা, তাহলে আম, আমরা আরেকটু ট্রু ফলস একটু দেখবো। আচ্ছা, ট্রু ফলসটা দেখতে যাচ্ছিলাম। ট্রু ফলস নট গিভেন, এটাও এটা কিন্তু আমাদের অনেকেরই খুব একটা, মানে ট্রু ফলসটা করতে কারো কারো একটু মানে সমস্যা ফেস করেন। ট্রু, ফলস, নট গিভেন, আবার এটা থাকতে পারে ইয়েস, নো, নট গিভেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমত খুব সিম্পলি যদি এটা বলা যায় ভাবে, যে স্টেটমেন্টে দেওয়া তথ্যের সাথে যদি অ্যাগ্রি করা বা তথ্যটা কনফার্ম করে তাহলে তো ট্রু। আর টেক্সটটি স্টেটমেন্টে দেওয়া তথ্যের সাথে কন্ট্রাডিক্ট করে বা তথ্যটির বিপরীত হয় তাহলে ফলস। আর স্টেটমেন্টে কোনো তথ্য না থাকলে, টেক্সটে না থাকলে তাহলে নট গিভেন। আচ্ছা, আর তবে হ্যাঁ, ট্রু ফলস নট গিভেন পরিবর্তে যদি ইয়েস নো নট গিভেন থাকে, আপনাকে আনসার ইয়েস নো এভাবে দিতে হবে, যেভাবে এটা আছে সেটাই। আচ্ছা। আচ্ছা, তাহলে হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম স্টেপ বাই স্টেপ আপনি কি এখানে প্রথমে আপনাকে যেটা হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ আপনাকে অবশ্যই প্রথমে আগাতে হবে, অন্যান্য মানে ইয়ের মতোই, মানে পার্টের মতোই। প্রথমে সম্পূর্ণ টেক্সটে পড়তে হবে, এটা তো সব ক্ষেত্রে কমন। এরপর প্রথম যে স্টেটমেন্টটা পড়বেন, সবগুলো স্টেটমেন্ট একসাথে না পড়াটাই বেটার। অ্যাকচুয়ালি স্যার ফলস এবং নট গিভেন এর মধ্যে স্যার কনফিউজ হ্যাঁ, হয়ে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তালাত ভাই ভালো কথা বলেছেন। আমি এই কথাটাই বলছিলাম, আমি আসছিলাম একটা পয়েন্টে, ফলস এবং নট গিভেন। হ্যাঁ, সো এটাতে একটু কনফিউজড হয়ে যায় আমাদের স্টুডেন্টরা অনেকেই। এটা আসলে কমন একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, প্রথম স্টেটমেন্টের যে উত্তর টেক্সটের প্রথম দিকে প্যারাগ্রাফগুলির মাঝে থাকবে, বুঝতে হবে স্বাভাবিকভাবেই। আর ইফ ইউ ফাইন্ড দ্য আনসার, রিড দ্য হোল সেন্টেন্স কেয়ারফুলি অ্যাগেন অ্যান্ড ফাইনালাইজ ইউর আনসার। মানে আপনি যদি আনসারটা পেয়ে যান, তারপরও ইউ হ্যাভ টু রিড দ্য হোল সেন্টেন্স কেয়ারফুলি, একটু সেন্টেন্সটা একটু কেয়ারফুলি পড়বেন এবং ফাইনালাইজ আনসারটা একটু ফাইনালাইজ করবেন। হ্যাঁ, রিপিট দিস, মানে এটা রিপিট করবেন আবার, যেহেতু আপনি অলরেডি সম্পূর্ণ টেক্সটটা পড়ে ফেলেছেন। ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু। এখানে কি আমরা প্যাসেজ আগে পড়বো নাকি কোশ্চেনটা আগে পড়বো? আচ্ছা, হ্যাঁ বলছি, আপনাকে প্রথমে পড়তে হবে, সম্পূর্ণ টেক্সটটা প্রথমে আপনাকে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এটা দিস উইল হেল্প ইউ ইন লট ইন সলভিং দ্য লেটার কোশ্চেন্স, পরবর্তী কোশ্চেনগুলো আপনাকে অনেক হেল্প করবে। তারপরে প্রথম স্টেটমেন্টটা পড়বেন, সবগুলো স্টেটমেন্ট একসাথে পড়ার দরকার নেই, ঠিক আছে। প্রথমে সম্পূর্ণ টেক্সটটা আপনি গো থ্রু করবেন, তারপরে প্রথম স্টেটমেন্টটা পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবেই আপনাকে এই ট্রু ফলসের প্রথমে শুরুটা করতে হবে এইভাবে। এখানে শুনেছিলাম আমি যে মানে ওরা ধারাবাহিকতা রাখে আর কি, হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি এক ঠিক বলেছেন। নাম্বারটা থাকে শুরুর দিকে, হ্যাঁ, তারপরে একের পরবর্তীতে দুই থাকবে, তিন থাকবে না, হ্যাঁ। এরকম আচ্ছা, থাকবে। এখানে তারা ধারাবাহিকতা মেনটেন করে। হ্যাঁ, আর ধারাবাহিকতা মেনটেন না করলে তো আপনার পক্ষে খুব সমস্যা হয়ে যাবে। জেনারেলি ধারাবাহিকতা মেনটেন অবশ্যই করে। আচ্ছা, এইখানে আপনার শুধুমাত্র কিওয়ার্ডস দিয়ে খোঁজার দরকার নাই, শুধুমাত্র কি অনেকে কিওয়ার্ডস তো অবশ্যই আমাদের লাগে, বাট দিস টাইপ অফ কোশ্চেন্স নিডস অ্যাটেনশন ইন ডিটেলস, মানে আপনার অ্যাটেনশনটা ইন ডিটেলে লাগবে। নট অনলি দ্য কিওয়ার্ড, শুধুমাত্র কিওয়ার্ডটা না। হুম আম, কিন্তু এটা স্যার এখানে স্যার টাইমের সাথে তো তাল মেলানো যায় না তাহলে, এই সরি, পুরা প্যাচটা পড়তে গেলে টাইম চলে যায়। হ্যাঁ, টাইমটা চলে যায়, কিন্তু আপনাকে তো প্যাসেজটা পড়তেই হবে। হ্যাঁ, প্যাসেজটা পড়তে হবে। স্কিমিং করতে হবে আর কি। হ্যাঁ, স্কিম করতে হবে, স্কিম তো অবশ্যই করতে হবে। স্কিমিং ব্যাপারটা আমরা স্কিম আইএলস এর ক্ষেত্রে তো স্কিমিং এর বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট। স্কিম করতে হবে, বাট আপনাকে ওই যে আমরা বললাম, খুব ফাস্ট রিডার হতে হবে। হ্যাঁ, খুব ফাস্ট রিডার হতে হবে, এই জন্য অনেক বেশি পড়তে হবে। যেটা হচ্ছে মেইন আপনার, কেউ খুব টেকনিক বা যেটাই হোক, আপনার মেইন উইপেন হবে খুব, ইউ শুড বি আ ভেরি ফাস্ট রিডার, খুব ফাস্ট রিডার হতে হবে। এই জন্য আহ, আমি আমি সাজেস্ট করবো যে আপনি ডেইলি স্টারটা
বা এই ধরনের কোনো প্যাসেজ গুলো একটু ঘন ঘন পড়েন, খুব স্ট্যান্ডার্ড ইংলিশ থাকে সেখানে, আপনি একটু ফাস্ট পড়ে যান, স্কিম করে যান। স্কিম মানে কোনো কিছুর উপরে আলতোভাবে হাত বুলিয়ে চলে যাওয়া, মানে স্কিম করে যাওয়া। সো স্কিমিংটার প্র্যাকটিসও আপনার লাগবে। হুম। বাট বিফোর দ্যাট ইউ মাস্ট বি আ ভেরি ফাস্ট রিডার। আপনাকে খুব ভালো ফাস্ট রিডার হতে হবে। এই জন্য আপনি অবশ্যই আর্টিকেল পড়ার অভ্যাসটা করতে হবে। কারণ আপনি খেয়াল করবেন, রিডিং কেন, এই রিডিং প্যাসেজ গুলো আপনি কি জাজ করছে, দে আর ভেরিফাইং ইউর রিডিং ক্যাপাবিলিটি। আপনার রিডিং ক্যাপাসিটিটা কিরকম, এটাই তো ভেরিফাই করবে। সো ইন অর্ডার টু স্কোর বেটার, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু বি আ ভেরি ফাস্ট রিডার। অ্যান্ড দেন আপনাকে স্কিম করতে হবে, মানে আপনাকে খুব ফাস্ট যে আপনি মোটামুটি একটা ওভারভিউ নিয়ে আসতে হবে, ওভারভিউ আপনাকে নিয়ে মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং উইথ আ ভেরি শার্প ব্রেন, মানে খুব মানে ঠান্ডা মাথায় খুব সলিড ইয়েতে শার্পলি আপনাকে এই পুরো বিষয়টার উপর যেতে হবে, ঠিক আছে? এবং ইউটিউবের একটা ক্লাসে দেখেছিলাম যে ট্রু ফলস নট গিভেন আর গ্যাপ ফিলিং, এগুলোর কোয়েশ্চেন আগে পড়ে তারপরে প্যাসেজ পড়তে হ্যাঁ, বলছে। এরকম এক একজন এক এক টেকনিকের কথা বলে, হ্যাঁ, টেকনিকের কথা বলে, বাট ইন জেনারেল আমি আহ, এটা সেইভাবে সব ক্ষেত্রে আমি, আপনি নিজে দেখবেন যে হুইচ টেকনিক ওয়ার্কস বেটার উইথ ইউ। মানে এখানে টেকনিকটা এক্স্যাক্টলি সেই টেকনিক আপনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে, এটা কিন্তু প্রচুর হয় এরকম ঘটনা। হ্যাঁ। সো সবার আগে যেটা স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, একটা কথা আছে না? মানে এখানে মূলত বিষয়টা হচ্ছে যে, প্রথমে রিডিংটা পড়ে মানে সারাংশটা কি এটা ধারণা নিয়ে তারপরে স্কিমিং, কোশ্চেন গুলো পড়ে। ইয়েস, স্কিমিং। স্কিমিংটা অবশ্যই আপনাকে মানে খুব ভালো ইয়ে হতে হবে। যেমন আজকে যেটা দেখলাম যে মোনালিসার আর্ট ওয়ার্ক সম্বন্ধে কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু কথা বলেছে, আর্ট ওয়ার্ক রিলেটেড। দে ভিঞ্চির বা আর্ট ওয়ার্ক, মোনালিসার কথা একবারই আছে। তারপরে কিন্তু আর্ট ওয়ার্ক, নভেল এবং যেটা হচ্ছে কি বললো যেন, নভেল হুম। এবং আর্ট ওয়ার্ক, দুটোর ব্যাপারে তারা দুটা আলাদা আলাদা এক্সপ্লেনেশন দিয়েছে। এই যে এক্সপ্লেনেশনটা বুঝতে হবে খুব দ্রুত, ঠিক আছে? এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, অনেক লং সেন্টেন্সে তারা বলছে, নট লাইকলি যে আপনার খুব ইজি সেন্টেন্সে বলছে। এবং সেম জিনিস আপনারা দেখবেন যে ডেইলি স্টারে আমাদের যে আর্টিকেল গুলো, এডিটোরিয়াল গুলো, আর্টিকেল গুলো আপনি পড়ে দেখেন, ইজি না, খুব স্ট্যান্ডার্ড এবং খুব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস তারা ইউজ করে। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস গুলো আপনাদের অবশ্যই মানে আয়ত্ত আনতে হবে। এবং এখন আরেকটা ব্যাপার, আপনি হয়তো চিন্তা করতে পারেন যে সবগুলো মিনিং তো আমি জানি না। নট লাইকলি, মানে আপনি সবগুলো মিনিংটা জানতে গেলে তো আপনার ইউ ক্যানট ম্যানেজ দ্য টাইম, তাই না? আপনি সব মিনিং গুলো জানতে গেলে তো আপনার, আপনি সবগুলো যদি জানতে চান তাহলে আপনার সময়টা আপনার কম, তাই না? ইউ হ্যাভ ভেরি লিমিটেড টাইম ইন ইউর হ্যান্ড, মিলিয়ে নিতে হবে, তাই না? জাস্ট মিনিংটা মিলিয়ে নিতে হবে। এক্স্যাক্টলি। সো আপনি যদি কোনো মানে দেখেন যে কোনো ওয়ার্ডের মিনিং বুঝতে পারছেন না, আপনি হতেই পারে, হ্যাঁ, আপনার কোনো একটা ওয়ার্ড মিনিং আপনার জানা নাই, তো আপনি সেই সেন্টেন্সটা বা আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্সের মাধ্যমে আপনি গেস করতে পারবেন। অবশ্যই আপনি গেস করে আপনাকে যেতে হবে, আদারওয়াইজ কোনো কেউ আপনাকে এসে বলে যাবে না, তাই না? সো আপনাকে গেস করতে হবে এবং আপনাকে ইউ হ্যাভ টু ক্যারি অন, থেমে গেলে তো চলবে না। এবং আপনি যদি কোনো আনসার একটা, আমার এত কিছু বলার একটা দু একটা জিনিস যে আপনার কোনো একটা জিনিস যদি না পারেন তাহলে ওটা নিয়ে আর অ্যানালাইজ করার দরকার নেই, আপনি পরবর্তীতে চলে যান। হ্যাঁ, কারণ টাইমটা খুব ইম্পর্টেন্ট। এরকম আহ, অনেকেই আছেন, দেখা যাচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা না করতে পারার কারণে তারা কিন্তু মানে রিডিং পার্টটা ভালো করে নাই। হ্যাঁ। সো মানে এটা খুব ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্টটা। ওভার দ্য টাইম আই থিঙ্ক ইউল বি এফিশিয়েন্ট। হ্যাঁ, আপনি এফিশিয়েন্ট হয়ে যাবেন এই ব্যাপারে বাই ডুইং মোর প্র্যাকটিস। হ্যাঁ, অবভিয়াসলি। তো প্র্যাকটিস করলে ডেফিনেটলি আপনার সেই রিডিং ক্যাপাসিটি চলে আসবে। হুম। সো রিডিং ক্যাপাসিটিটা আপনাকে অবশ্যই ইনক্রিজ করতে হবে। কেউ যদি বলে এই টেকনিক সেই টেকনিক, ঠিক আছে, টেকনিক ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড ইউ ক্যান ভেরিফাই ওয়েদার ইট ওয়ার্কস উইথ ইউ অর নট, ঠিক আছে? তুমি খেয়াল করবেন, খুব বেশি টেকনিক নিয়ে কাজ করতে গেলে আমি বেসিকটার প্রতি নজর দিই বেশি। হুম। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, প্রথমে আপনি বেসিক দিয়ে শুরু করেন, তারপরে আপনি টেকনিক গুলোর দিকে তাকান। হ্যাঁ, টেকনিক অ্যাপ্লাই যদি আপনার সাথে যায়, ইট টেকনিক goes with you then it's fine, but if it does not go with you then you have to think it other way, then you have to think it with, you have to go with basic, তাই না? তখন বেসিকটার সাথে যেতে হবে, আপনাকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, যে কমন যে বেসিক, যে আজকে আমরা কথাগুলো বললাম খুব বেসিক, হ্যাঁ, খুবই বেসিক। কারণ এই বেসিকটা সম্বন্ধে যেমন আমাদের কয়েকজন দুজন স্টুডেন্ট আসতে পারেন নাই ক্লাসে, ওনারা বলেছি স্যার প্রথমে আপনারা একটু বুঝিয়ে দিবেন। আজকে আমি যেতে চেয়েছিলাম, আমি কেমব্রিজের
10 থেকেই শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু ওনারা বলেছেন যে আমাকে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে যে একটু প্রথমে ওনারা রিডিং সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্য কিভাবে কোশ্চেন গুলো কি ধরনের থাকে এগুলো একটু অ্যানালাইজ করে তারপরে হুম, আমাদের প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নাকি উজ্জ্বল আপু এবং চাকমা আপু আছেন, উনিও আজকে আসতে পারেন, ওনার এক্সাম আছে। তো যাই হোক, আর from next week onwards we'll be practicing on Cambridge IELTS 10 test 1. So Cambridge IELTS 10 টা বইটা কি সবার সাথে আছে? Do you have the text book with you? সবার কাছে বইটা আছে, আমাদের Yeah, yeah. তাই না? ওকে, সো আপনারা, তো হ্যাঁ আপনারা কোনটা আলোচনা করবেন? কেমব্রিজ এ থেকে, কেমব্রিজ 10 থেকে? আইএলটিএস 10, আমরা 10টাই দিয়েই আমরা সব ক্ষেত্রেই আমরা প্র্যাকটিসটা করি। কেমব্রিজ আইএলটিএস 10 এটা দিয়ে আমরা প্র্যাকটিস মানে করি। কোন এটা কোন চ্যাপ্টার, মানে কোন ইয়ে থেকে, রিডিং আচ্ছা, লিসেনিং না? আমি চ্যাপ্টারটা আপনি আমি প্রথম থেকে শুরু করব, বাট আপনি আম, পড়ে আসতে পারেন, একটু পড়ে আসলে ভালো হয়। বাট আমি বলবো কি যে পড়ে আসলে তো আপনার কয়েকবার পড়লে তো আপনার আপনি অন্য একটা প্র্যাকটিস করেন, অন্য যে কোনো একটা কিছু প্র্যাকটিস করেন, আইএলটিএস 11 থেকে একটা প্র্যাকটিস করেন, আপনার প্র্যাকটিসের জন্য ডিফারেন্ট থাকুক। আর আমাদের জন্য ইনস্ট্যান্টলি যেটা দেখে, আপনার পরীক্ষার হলে তো আপনাকে, এক্সাম হলে আপনাকে ইনস্ট্যান্টলি দেখে আপনাকে আনসার করতে হবে, তাই না? সো ইনস্ট্যান্টলি দেখে আপনার মাথায় কি আসে জি, জি। সেটাই আমরা ডিসকাস করি, কেমন? এটি হচ্ছে ভালো হয়। ওকে। আর আম, যেটা হচ্ছে যে আপনাদের যদি কারো বই না থাকে, আমি কি আইএলটিএস এর 11-এর সফট কপিটা কি আপনাদের লাগবে? ডু ইউ নিড ইট, দ্য সফট কপি? আপনাদের বই মনে হয় সবারই আছে, সো সফট কপি টেন লাগবে। স্যার আছে, আমি 11 না। হ্যাঁ, স্যার আমি গাজীপুরে স্যার মানে কয়েকটা লাইব্রেরিতে খুঁজছিলাম 11 থেকে 19 পর্যন্ত, 19 পর্যন্ত পাইনি। এটা কি আচ্ছা আচ্ছা ঢাকা থেকে পাঠানো যাবে? আচ্ছা, আপনাদের কি টেনটা কি আছে আপনাদের সাথে? টেনটা তো মনে হয় আছে না, বা টেনটা পাঠানো হ্যাঁ হবে? 10 আচ্ছা, তো স্যার জানা। আমাদের অফিস থেকে দিয়ে। অফিস থেকে দিয়েছে, আচ্ছা টেনটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। এবং পাশাপাশি আমরা ওই যে কিছু জিনিস টেনটা ফুল প্র্যাকটিস করার পর, টেনটা প্র্যাকটিস করলেও আপনার মোটামুটি অনেকগুলোই আবার অনেক জিনিস কাভার হয়ে যাবে, হ্যাঁ। তারপরেও আপনি অন্যান্য গুলো তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর 11 থেকে অনেক আছে, প্র্যাকটিসে তো আসলে শেষ নাই, অনেক প্র্যাকটিস আপনাকে করতে হবে। সো সেগুলো তো যদি না পান, আমি এগুলো দিয়ে হ্যাঁ, 11 থেকে অন্যান্য প্র্যাকটিস গুলো অবশ্যই করতে হবে। তো সেগুলো বাসায় যেমন পিডিএফ গুলো দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, সেগুলো আপনাদের যদি প্রয়োজন হয় আমি সফট কপিটা আপনাদের দিয়ে দিতে পারবো। সফট কপি আমি আমাদের অফিসিয়াল লাইব্রেরিতে আছে সফট কপি, যে আমাদের কালেকশনে আছে, সফট কপি সম্মত আছে, সফট কপিগুলো আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আর সরাসরি হার্ড কপি, অনেকে আবার হার্ড কপি বইটা প্রেফার করেন, তাই না? অনেকেরই কিন্তু হার্ড কপি বইটা পছন্দ, হার্ড কপিটা দেখে পড়তে একটু ভালো লাগে। হুম। সফট কপিটা একটু বিট ক্লামজি ক্লামজি মনে হয় না অনেকের কাছে, কারো কারো কাছে মনে হতে পারে সামটাইমস এখন মোবাইল বা ক্লামজি। ল্যাপটপে স্ক্রিন একটা মাথা ব্যথা করে, এক্স্যাক্টলি, চোখে এই ক্লামজি ঘুমায় না শব্দটা রাতে। হচ্ছে খুব মনোটোনাস, মানে বিরক্তিকর। সো অনেকে, মেনি অফ আস প্রেফার দ্য হার্ড কপি অফ এনি বুক, মানে অনেকেই প্রেফার করে, আমি নিজেও সফট কপির চেয়ে হার্ড কপিটা প্রেফার করি। হ্যাঁ, হার্ড কপি হলে এটা মানে স্যাটিসফ্যাকশনটা থাকে আর কি, হ্যাঁ। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। সো আপনার নেক্সট ক্লাস থেকে, সোমবার থেকে, প্রে ফর মি সো দ্যাট আই ক্যান আই ক্যান গেট ওয়েল সুন, আই ক্যান বি ওয়েল সুন। কারণ আমরা মোটামুটি ভালো আছি, তারপরে এখন একটু হালকা মাইল্ড ফিভার মনে হচ্ছে আমার। আম, আমি জানি না যে মানে আশা আশা করি কোনো সমস্যা হবে না। আম, আমি তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট উইক। আমি করোনার ভ্যাকসিন সবই দেওয়া আছে। আমি, আচ্ছা আমি এটা বন্ধ করে দিই। সো আই ডোন্ট নো ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট, মানে এখন কি সেই করোনা ভ্যাকসিনের কাজ করবে? আই ডোন্ট নো।